ওকে, তাহলে আজকে মূলত আমরা ক্লাস করব ইন্ডিকেটর নিয়ে, বুঝছেন? চার্ট প্যাটার্নে যাওয়ার আগে আমাদের ইন্ডিকেটর সম্পর্কে জানা লাগবে, কারণ ইন্ডিকেটর সম্পর্কে যদি না জানি তাহলে চার্ট প্যাটার্নে যাই আমরা একদম গুলায় ফেলবো সব, কারণ ইন্ডিকেটরের অনেক কনফার্মেশন লাগে চার্ট প্যাটার্নে। সো ইটস ইম্পর্ট্যান্ট, দ্যাটস ওয়াই আগে আমরা ইন্ডিকেটরটা জানতেছি। তাহলে আজকে মূলত ইন্ডিকেটর নিয়ে 2টা ক্লাস হবে, আজকে এবং কালকে। সো দেখি আজকে ক্লাসের পর যদি মনে হয় যে হ্যাঁ 2টা দিন প্র্যাকটিস করতে দেওয়া উচিত, তাহলে কালকে প্র্যাকটিস করতে দিব, তা না হইলে কালকেও ক্লাস নেব ইনশাল্লাহ। যদিও ঈদের গ্যাপটা পূরণ হয়ে গেছে, প্যারা নাই, বাট তাও দেখি। তাহলে আজকে মূলত আমরা 4টা ইন্ডিকেটর নিয়ে জানবো ইনশাল্লাহ। একটা হলো আপনার এডিএক্স, আরেকটা হলো আপনার মুভিং অ্যাভারেজ, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, আরেকটা হলো ভলিউম, আরেকটা হলো আপনার অ্যাভারেজ প্রোফাইল, ওটা এইখান থেকে জানবো। আর একটা জানবো হলো ফিবোনাচ্চি। এই 5টা জিনিস আজকে মূলত আমরা জানবো ইনশাআল্লাহ। তাহলে সবার আগে যেটা দিয়ে শুরু করব সেটা হলো মুভিং অ্যাভারেজ, বুঝছেন? আপনারা সবাই ইন্ডিকেটর যাবেন, যা এই যে এইটা নেবেন, মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল। এখন এই এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজটা মূলত নর্মাল একটা মুভিং অ্যাভারেজ, বাট এইটারে আমরা ডাইনামিকভাবে ইউজ করব, বুঝছেন? তাহলে একটা জিনিস সবার আগে আমাদের জানতে হবে, হোয়াট ইজ মুভিং অ্যাভারেজ। এখন মুভিং অ্যাভারেজ মানে কি? মুভিং অ্যাভারেজ মানে হইলো আমরা যখন সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করি, ওই সাপোর্ট রেজিস্ট্যান্সটা কিন্তু স্ট্যাটিক, ওইটা কিন্তু নড়াচড়া করে না। যেমন ধরেন আমি এখান থেকে যদি আমি একটা ট্রেন লাইন নিই, বুঝছেন? এখান থেকে যদি আমি একটা ট্রেন লাইন নিই ধরেন, বা কারণ আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো মূলত ট্রেন লাইন অথবা হরিজন্টাল লাইনের মাধ্যমে ড্র করি। তাহলে আমি এখান থেকে ধরেন হরিজন্টাল লাইন নিই একটা, এইখানে ধরেন আমি এটারে অ্যাজ আ সাপোর্ট দিলাম, জাস্ট দিচ্ছি, আপনি দেখেন, কারণ আমার এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজটা তো বুঝাইতে হবে, তাই তো? ওকে, তাহলে এইটারে আমি ধরলাম অ্যাজ আ রেজিস্ট্যান্স, এইটারে আমি ধরলাম অ্যাজ আ সাপোর্ট। এই জিনিসগুলো কি? কারণ সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা 2টা জিনিসের মাধ্যমে ড্র করতে পারি। এক হলো হরিজন্টাল লাইন, ওইটারে আমরা বলবো ভার্টিক্যাল, মানে ভার্টিক্যাল না হরিজন্টাল, যেটা হরিজন্টালি প্লট হয়, ওইখানে মার্কেট সাইডওয়েজ থাকে, বা আমরা সাইডওয়েজ রেঞ্জিং বাউন্ডের ভিতরে ট্রেড করি। আর একটা হলো ট্রেন্ড লাইন, যেটার ভিতরে আমরা ট্রেন্ডের পক্ষে থাইকা ট্রেড করি। বাট এই 2টাই কিন্তু স্ট্যাটিক, একটাও কিন্তু নড়াচড়া করতেছে না, প্রাইজের সাথে নড়াচড়া করতেছে না। বাট আমি যদি মুভিং অ্যাভারেজ নেই, তাহলে মুভিং অ্যাভারেজ জিনিসটা কি? এইটা এক ধরনের সাপোর্ট রেজিস্ট্যান্স, বাট এটা ডায়নামিক। এটা প্রাইজের যে মুভ হচ্ছে, এই মুভের মাধ্যমে ও নড়াচড়া করতেছে, বুঝছেন? তাহলে মুভিং অ্যাভারেজ জিনিসটা কি? এই যে প্রাইজের ভিতরে মুভটা আসতেছে, এই মুভটার একটা অ্যাভারেজ বের কইরা ও আমাদের দিবে, যেইটার মাধ্যমে আমরা ভালো ভালো ট্রেড করতে পারবো এবং প্রাইস অ্যাকশন বুঝতে পারবো। প্রাইস অ্যাকশনের ভিতরে কি ছিল? চার্ট প্যাটার্ন ছিল, দেন সাপোর্ট রেজিস্ট্যান্স ছিল। তাহলে এই সাপোর্ট রেজিস্ট্যান্সের মাধ্যমেই তো আমরা ট্রেড নিব, কোত্থেকে বায়ার কিনতেছে, কোত্থেকে সেলার বেচতেছে। এই 2টা জিনিস ডিফাইন করার জন্য আমার লাগবে কিছু ইন্ডিকেটর। কারণ আমরা গাড়ি যদি সবাই চালাইতে পারি ভাই, বাট হর্ন যদি না থাকে, ব্রেক যদি না থাকে, তাহলে আমরা কিন্তু ভালোভাবে গাড়ির ইউটিলাইজ করতে পারবো না। টান দিলাম 100-তে, ঠিক আছে, নিয়ে কোনো দিকে বাজায় দিবে, বুঝছেন? সো আমরা শুধু গাড়ির এক্সেলেটার দেখে ডিসাইড করতে পারবো না গাড়ি ভালো, এটার ব্রেক কেমন, এগুলা সব কিছুই দেখতে হবে, বুঝেন নাই? এটার হর্নে আসল ভালো কিনা, লাইট ভালো কিনা। সো এই জিনিসগুলো কাজ করবে হলো আমার ইন্ডিকেটর। প্রাইস অ্যাকশন আমার মাচ মোর ইম্পর্ট্যান্ট। ক্যান্ডেলস্টিক সাইকোলজি, সাপোর্ট রেজিস্ট্যান্স, ডিমান্ড সাপ্লাই, অর্ডার ফ্লো, জোন, যা আমরা শিখছি আল্লাহর রহমতে, আরও যা শিখবো, এগুলো ইম্পর্ট্যান্ট। বাট এগুলার কনফার্মেশনের জন্য আমার ইন্ডিকেটরের প্রয়োজন, বুঝছেন? কারণ ইন্ডিকেটরগুলো কিসের বেজে ডাটা দেয়? এরা সবাই হলো ল্যাগিং ইন্ডিকেটর। এগুলা হলো প্রিভিয়াস যে মুভমেন্টগুলো থাকে, ওই মুভমেন্টগুলারে ইউটিলাইজ করার মাধ্যমে নেক্সটে কি হইতে পারে এই ধরনের একটা ডাটা দেয়। আর আমরাও যখন প্রাইস অ্যাকশন বের করি, কি করি? প্রিভিয়াস পাস্টে কী জিনিসগুলো হয়েছে ওগুলার মাধ্যমে ডিফাইন করে আমরা পরবর্তীতে কাজ করি সেম জিনিসগুলা। বাট ইন্ডিকেটরগুলো একটু ল্যাগ, এগুলা 5-6 মিনিটের পরের ডাটাগুলো প্রোভাইড করে। সো সমস্যা নেই, এটা আমরা ইউজ করার মাধ্যমে বুঝে ফেলবো। তাইলে ইএমএ জিনিসটা কি? এটা হলো এক ধরনের সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করার সিস্টেম, যেইটা ডায়নামিক, স্ট্যাটিক না। এখন এই যে আমি ড্র করে রাখছি, কি হবে? এই জায়গায় যাইতে হবে ট্রেন লাইনের, তারপর এইখানে কিছু ঘটলে আমি এইখান থেকে প্রাইস অ্যাকশন কাজে খাটাতে পারবো। বাট মুভিং অ্যাভারেজের মাধ্যমে আমি জাস্ট নর্মালি প্রাইসও মুভ হচ্ছে, আমার সাপোর্ট রেজিস্ট্যান্সও মুভ হচ্ছে, এটা আমরা দেখতেছি। ওকে, তাইলে ইএমএ জিনিসটা কি? এটা হলো এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। 2 ধরনের মুভিং অ্যাভারেজ হয়, একটা হলো আপনার শুধু মুভিং অ্যাভারেজ, আর একটা হলো আপনার এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, বুঝছেন? তাহলে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজটা জানার আগে আমাদের মুভিং অ্যাভারেজ জানতে হবে। এখানে দেখেন, আমি যদি এখান থেকে সেটিংসে যাই, যে কোনো ইন্ডিকেটরে ঢুকবেন, সবার আগে ইন্ডিকেটরে ঢোকার পরেই সেটিংসে ঢুকবেন। এখানে দেখেন কি লিখছে,
ইনপুটে যদি আমি যাই লেন্থ দেখাচ্ছে, লেন্থ মানে কি 9টা ক্যান্ডেলের লেন্থ। তার মানে আমি যদি এখান থেকে একটু চেঞ্জ করে দিই, দেখেন তো 50 দিয়া আমি ওকে দিলাম, এবার কি হয়েছে আমার এইখানে লেন্থটা চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? সরি, একটু আগে এই জায়গাতে ছিল মুভিং অ্যাভারেজটা, এখন মুভিং অ্যাভারেজটা এইখানে চলে গেছে। এর মানে কি সবগুলো ডিলিট করে ওকে, কারণ ফ্রি রাখতে হবে, তা না হলে ঝামেলা। ওকে, তাহলে এই যে জিনিসটা 9 আমি যদি সেটিংসে যাই, এখান থেকে যদি আমি 50 করি অথবা 200 করি, তাহলে এই জিনিসটার মাধ্যমে আমি কি ডিফাইন করলাম? এই জিনিসটার মাধ্যমে আমি একটা জোন ডিফাইন করলাম। কি জোন? যেমন ধরেন এইখানে আমার 200 ইএমএ দেওয়া আছে, এর মানে হইল এই যে প্রাইস আর যেই জায়গাটাতে প্রাইসটা ক্রস ওভার হয়েছে, এই দুইটা জায়গার ভিতরের 200টা ক্যান্ডেলের মুভিং অ্যাভারেজের ডাটা নিয়ে আমার আগামীতেও প্রাইস অ্যাকশন দেখাবে। তার মানে আমার এইখানে যে ডাটাটা আছে, এই ডাটাটা 200 ক্যান্ডেলের অ্যাভারেজ বের করা। এই 200টা ক্যান্ডেলের ভিতরে বাইং সেলিং কি করছে এগুলার মাধ্যমে আমার এইখানে ডাটা বের করা। এখন এটা কি? এটা স্ট্যাটিক ডাটা বের করা, বুঝছেন? এটা কি? জাস্ট নর্মাল একটা মুভিং অ্যাভারেজ। প্রাইসটা মুভ হচ্ছে, এই জিনিসটার মুভ করছে। ধরেন একটা বাসার ভিতরে 10 জন মানুষ আছে, এক একজনের এক এক ধরনের ওয়েট হইতে পারে, কেউ 30 হইতে পারে, কেউ 40 হইতে পারে। এবার এই 10 জনেরটা যোগ করার পরে আমি যখন 10 দিয়ে ভাগ দিলাম, তখন কি বের হলো? একটা ফলাফল বের হলো। এখন এখানে আমরা কিন্তু জুলুম করছি কার উপরে? যার ওজন ধরেন 100, ওরেও আমি এখানে অ্যাভারেজ করে ফেলছি। তাহলে এটা একটা প্রবলেম। এইটাই হলো নর্মাল মুভিং অ্যাভারেজ, বুঝছেন? আর এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের মানে কি? এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের মানে হইলো ওর যে 100, যেই মানুষটার ওজন 100 থাকবে, ওরে ওই 100 অনুযায়ী ডিফাইন করবে, ওরে ওর যথাযথ সম্মান দিবে। তাহলে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের মাধ্যমে যে এই ক্যান্ডেলটা বড়, এই ক্যান্ডেলটা ছোট, দুইটার ভিতরে আলাদা প্রাইস অ্যাকশন। আর এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের মাধ্যমে আমরা এই দুইটা আলাদা আলাদা প্রাইস অ্যাকশনে বের করতে পারবো। বাট আমি যদি শুধু মুভিং অ্যাভারেজ ইউজ করি, এমএসিডি যেটারে বলে ম্যাকডি, ওইটা যদি ইউজ করি, আমরা আগামী ক্লাসে জানবো ইনশাল্লাহ। ওইটা ইউজ করলে ওইটার ভিতরে কি দেখা যাচ্ছে? জাস্ট প্রাইসটা মুভ হচ্ছে না, 10 জনের একটা স্ট্যাটিক ডাটা বের করতেছে। বাট এক্সপোনেনশিয়াল মুভিংয়ের মাধ্যমে আমরা কি করতেছি? পুরা জায়গাটার একটা ডাইনামিক ডাটা বের করতেছি, মানে ওয়েভ ফর্মের ডাটা বের করতেছি। একটু আগে যেমন বলছিলাম আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স যেমন স্ট্যাটিক আর ডাইনামিক হয়, সেম জিনিসটা এই মুভিং অ্যাভারেজ এবং এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের মাধ্যমেই হয়ে থাকে। তাইলে এখানে মূলত মোস্ট অফ দ্য কেসেস মানুষ 3 ধরনের মুভিং অ্যাভারেজ ইউজ করে। একটা হলো একটু লঙ্গার টাইম ফ্রেমে, আরটা হলো শর্টার টাইম ফ্রেমে, আরটা হলো আপনার জাস্ট একদম ক্লোজিং টাইম ফ্রেমে। তাইলে 3টা মুভিং অ্যাভারেজ ইউজ করলে একটা হলো আপনার 200 মুভিং অ্যাভারেজ। এই 200 মুভিং অ্যাভারেজের মাধ্যমে আমরা ট্রেন্ড লাইনটা ড্র করি। ওকে, একটা ট্রেন্ড লাইন মানে ট্রেন্ড কোন দিকে আছে, এই জিনিসটা জানার জন্য আমরা কি করি? 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ ইউজ করি। একটা প্রাইস যদি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে থাকে, এর মানে কি? এর মানে হইল এইটা ডাউন ট্রেন্ড অবস্থান করতেছে। একটা প্রাইস যদি এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে থাকে, এর মানে হইল এই প্রাইসটা আপওয়ার্ডের দিকে মুভিং করতেছে। এই যে যেইখান থেকেই কাটবে ওইটার নিচে যদি প্রাইস থাকে, ওইখান থেকে ডাউন ট্রেন্ড, যেইখান থেকে কাটবে ওইটার যদি প্রাইস উপরে থাকে আপ ট্রেন্ড। ওকে, এটা কি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। এটা ইউজ কেমনে করবেন? টাইম ফ্রেমটা কতটুকু থাকবে আপনার চার্টে, যদি আপনি স্ক্যাল্পিং করেন অথবা ডে ট্রেডিং করেন, 5 মিনিটের ক্যান্ডেল দেখেন, তখন আপনার 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ ইউজ করতে পারেন। এটা আপনি লঙ্গার টাইম ফ্রেমেও করতে পারেন, সমস্যা নেই। আপনি যদি একদিনে ট্রেড করেন তাও এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ ইউজ করতে পারেন। এইখানেও আপনার ট্রেন্ড অনেক ভালোভাবে বোঝা যাবে। বাট যেহেতু টাইমটা লঙ্গার টাইম ফ্রেম, তখন এইখানে আর 200 হবে না, বুঝছেন? তখন এইখানে আপনার ট্রেন্ড আইডেন্টিফাই করার জন্য 800 মুভিং অ্যাভারেজ লাগবে। যারা পজিশনাল ট্রেডিং করে, মানে 1 মাসের এক একটা ট্রেড হোল্ড করে, তারা এই 800 মুভিং অ্যাভারেজ লাগায়। খুব কম ট্রেডার আছে যারা পজিশনাল ট্রেডিং করে, সো ইটস আনভ্যালিড। সো আমরা ওদিকে না যাই, আমরা 200 মুভিং অ্যাভারেজ রাখি। এই 200 মুভিং অ্যাভারেজের মাধ্যমে কি করি? আমরা একটা ট্রেন্ড ফলো করি, বাট সেটার জন্য অবশ্যই আমাদের টাইম ফ্রেম 15 to 10 মিনিট রাখতে হবে অথবা 5 মিনিট রাখতে হবে। তাইলে আমি একটা ভালো মুভিং অ্যাভারেজ বুঝতে পারবো। তাহলে মুভিং অ্যাভারেজে 200 মুভিং অ্যাভারেজের মানে কি? ট্রেন্ড যেই দিকে থাকবে ওই সেম দিকে আমি এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ ড্র করব 200। তাহলে এবার তো 200 গেল, আমি আরও একটা মুভিং অ্যাভারেজ নিব, সেম এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, বাট এইটা আমি 9 রাখবো। এখানে আছে, আমি কালারটা চেঞ্জ করে দিই, এখানে যাই, এখানে যাওয়ার পরে স্টাইলে যাই, কালারটা করে দিই রেড। ওকে, এটা একটু বড় করে দিই যাতে বুঝতে সুবিধা, মোটা করে দিলাম। এটাও সেটিংসে যাই, স্টাইল, এটা ব্ল্যাক থাকুক, এটার একটু মোটা করে দিই।
ওকে, তাহলে একটা এখানে দুইটা মুভিং অ্যাভারেজ লাগানো দেখছেন। একটা মুভিং অ্যাভারেজ কী করতেছে, প্রাইজের সাথে সাথে মুভ করতেছে, বুঝছেন? একটা মুভিং অ্যাভারেজ প্রাইজের সাথে সাথে মুভ করতেছে। এই জিনিসটার মাধ্যমে, এই যে ছোট যে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজটা নিছেন, এইটার মাধ্যমে আপনি বাইং এবং সেলিং কতটুকু এগ্রেসিভ এই জিনিসটা বুঝতে পারবেন। ওকে, আমরা আরও একটা এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ লাগাবো। আরও একটা এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ লাগানো যাবে না, কারণ ফ্রিতে আমরা দুইটার বেশি ইউজ করতে পারবো না। তাইলে আমি 200 এমএটা সরাই দিই। আমি আমার পেড দিয়ে ক্লাস করাইতে পারতাম, কারণ আমি যদি 4-5টা ইন্ডিকেটর ইউজ করি, এখানে 95% মানুষের সাবস্ক্রিপশন নেওয়া থাকবে না, সো একটা ঝামেলা। যেভাবে সহজ হয় ওইভাবেই দেখাই। তাহলে এখান থেকে আমি একটা ইন্ডিকেটর সরাই দিলাম, কারণ আমি ট্রেন্ডটা আইডেন্টিফাই করে ফেলছি। কেমনে? এখান থেকে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের মাধ্যমে আমি একটা জিনিস আইডেন্টিফাই করে ফেলছি, আমার ট্রেন্ড কোন দিকে আছে। ওকে, দেখেন এখান থেকে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ আছে, ট্রেন্ড বিলো দ্য লাইন, লাইনের নিচে আছে। তাইলে এটা আমার জন্য এক ধরনের ট্রেন্ড লাইন। এই যে ট্রেন্ড লাইন ড্র করে ফেলছি আমি, কারণ মার্কেট ডাউন ট্রেন্ডে আছে। আর এইখান থেকে দেখেন, এই যে এটা যদি আমার পুল ব্যাক হয়, নিউ বস বানাইছে না, হ্যাঁ এটা যদি আমার পুল ব্যাক হয়, এখান থেকে নিউ বস বানাইছে। আচ্ছা, এটা যদি আমার পুল ব্যাক হয়, তাহলে এখান থেকে ভাঙছে। এটা আমার কি চোখ ক্রিয়েট হয়েছে? একে তো চোখ ক্রিয়েট হয়েছে, 2 প্রাইসটা এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে, তার মানে আমার ট্রেন্ড প্লট হয়ে গেছে। এবার আমার ট্রেন্ড যেহেতু আইডেন্টিফাই হয়ে গেছে, এবার আমি শর্ট টাইমে ট্রেড খুঁজবো। তাইলে আমার এত বড় রাখার কোনো দরকার নেই, আমি এখান থেকে ধরেন 9 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে রাখলাম। তার মানে কি, এটা প্রাইভের বিহেভিয়ারের সাথে মুভ হবে। যখনই মার্কেট এই যে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ দেখতেছেন 9, এটার নিচে চলে আসবে, দেন আমরা আরও একটা মুভিং অ্যাভারেজ লাগাবো, ওইটার আমরা বলবো 50। ওকে, দেখি 50 মুভিং অ্যাভারেজ। এইটার মাধ্যমে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স প্লট করতে পারবো, বুঝছেন? 50 মুভিং অ্যাভারেজ, কালারটা চেঞ্জ করে দিব, ব্ল্যাক, একটু মোটা। ওকে, ডান। তাহলে এখানে আমি ট্রেন লাইনটা সরাই দিই, হিবিজিবি লাগতেছে। যদিও আমরা এগুলো অনেকক্ষণ প্লট করে রাখবো না, শুধু আইডেন্টিফাই করার পরেই শেষ করে দিব। ওকে, তাহলে এখানে 9 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের মাধ্যমে আমরা কি দেখতেছি, প্রাইজের বিহেভিয়ার দেখতেছি, বুঝছেন? বাট যদি কখনো 9 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ ছিঁড়া মার্কেট নিচে চলে আসে, তখন এটা আমার জন্য ট্রেন্ড রিভার্স হয়ে যাবে। বুঝছেন কি হবে? ট্রেন্ড রিভার্স হয়ে যাবে। জানি এই জিনিসটা অনেকের মাথায় ঢোকে নাই, বাট আমি বুঝাই দিচ্ছি। সবার প্রথম আমরা 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের মাধ্যমে কি করছি, ট্রেন্ড লাইন ফলো করছি, যে মার্কেট ট্রেন্ড আছে 200 এক্সপোনেনশিয়ালের উপরে যদি থাকে আপ ট্রেন্ড, নিচে থাকলে ডাউন ট্রেন্ড। ওকে, ডান। দেন আমি 50 ইএমএ মানে 50 মুভিং অ্যাভারেজের মাধ্যমে কি ফলো করতেছি, সাপোর্ট রেজিস্ট্যান্স ফলো করতেছি। তাহলে এই জায়গাটাতে কি, যেহেতু 50 মুভিং অ্যাভারেজের কাছাকাছি এসে প্রাইসটা কন্ট্রাক্টিং হয়ে গেছে, মার্কেটের উপরে উঠতেছে না, তাহলে এইটা আমার জন্য অ্যাজ আ রেজিস্ট্যান্স জোন। একে তো ট্রেন্ড ডাউন ট্রেন্ড, 2 50 মুভিং অ্যাভারেজের মাধ্যমে আমি কি দেখতেছি, এখান থেকে রিজেকশন আসতেছে। তার মানে প্রাইস চাচ্ছে উপরে যাইতে, বাট পারতেছে না। একে আমার ডাউন ট্রেন্ড, 2 প্রাইস 50 মুভিং অ্যাভারেজের কাছাকাছি। যদি মুভিং অ্যাভারেজ এইখানে থাকতো, যদি 15 মুভিং অ্যাভারেজ এইখানে থাকতো, তখন আপনি এইখান থেকে ইনিশিয়ালি বাই করতে পারতেন এতটুক মুভের জন্য, কারণ প্রাইস ডাউন ট্রেন্ডে 15 মুভিং অ্যাভারেজ পর্যন্ত যায়া রেজিস্ট্যান্স নেবে। বাট এখানে কি হচ্ছে, এখানে তো যাওয়া লাগে নাই, আশেপাশেই প্রাইসের আশেপাশেই 15 মুভিং অ্যাভারেজ। একে তো আশেপাশেই 15 মুভিং অ্যাভারেজ, 2 আমার ট্রেন্ড ডাউন, দ্যাটস ওয়াই এখান থেকে আমার সেলিং আসবে, বুঝছেন? তাহলে 15 মুভিং অ্যাভারেজের মাধ্যমে আমরা কি প্লট করি, সাপোর্ট রেজিস্ট্যান্স প্লট করি। 200 মুভিং অ্যাভারেজের মাধ্যমে আমরা ট্রেন্ড প্লট করি, এবং 9 মুভিং অ্যাভারেজের মাধ্যমে আমরা ট্রেডটা প্লট করি। কেমনি দেখেন, মার্কেট এখন পর্যন্ত 9 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে। যদি মার্কেট এইখান থেকে 9 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে চলে আসে, তখন এইখান থেকে আমার সেলিং আসবে, তখন এখান থেকে আমি সেল করার ট্রাই করব। এখন কি এটা আমি শুধু মুভিং অ্যাভারেজ দেখেই সেলটা নিছি? না, আমার ট্রেন্ড লাইন এখান থেকে প্লট হয়েছে। এই দেখেন, এখান থেকে ট্রেন্ড লাইন প্লট হয়েছে, এখান থেকে ট্রেন লাইন প্লট হয়েছে। ট্রেন লাইনের রিজেকশন আমি দেখতেছি, ইটস আ ফার্স্ট সুইং। চোখ বানানোর পর এটা ফার্স্ট সুইং, ভ্যালিড সুইং। এখান থেকে সেলিং আসবে, একে তো সেলিং আসবে, 250 মুভিং অ্যাভারেজের কাছাকাছি মার্কেট রিজেকশন নিচ্ছে, কারণ ডাউন ট্রেন্ডে 15 মুভিং অ্যাভারেজ মার্কেট কী কাজ করে, রেজিস্ট্যান্স হিসাবে কাজ করে। এখন যদি এটা আপ ট্রেন্ড থাকতো আর 15 মুভিং অ্যাভারেজ যদি এইখানে থাকতো, তখন এইখান থেকে প্রাইস উপরে যাওয়ার ট্রাই করতো। ধরেন এইখানে আপনার 15 মুভিং অ্যাভারেজ, এটা ধরেন আপনার 15 মুভিং অ্যাভারেজ, বুঝছেন? প্রাইস এখান থেকে আস্তে আস্তে উপরে যাচ্ছে, এটা আপনার 9 মুভিং অ্যাভারেজ। তাইলে কি এই 9 মুভিং অ্যাভারেজ থেকে 15 মুভিং অ্যাভারেজের কাছাকাছি যাবে প্রাইস, তখন এইখান থেকে আমি বাই করতে পারবো, বুঝছেন? যেহেতু এটা ডাউন ট্রেন্ড, তাহলে এখান থেকে আমার সেল করতে হবে। একে তো ডাউন ট্রেন্ড, 2 এখান থেকে প্রাইস রেজিস্ট্যান্স নিচ্ছে, 15 মুভিং অ্যাভারেজের কাছাকাছি আছে,
প্রাইসও কন্ট্রাক্টিং হয়েছে। যখনই 9 এক্সপোনেনশিয়ালের মুভিং অ্যাভারেজের নিচে চলে আসবে মার্কেট, এখান থেকে আমি সেল নিয়ে নিব, তার আগে কোনো কনফার্মেশন হবে না। আর প্রাইস অ্যাকশনও এখানে সেম জিনিসই বলতেছে, কারণ এইটা হইলো এখানে সব থেকে বড় ক্যান্ডেল। যখনই এই ক্যান্ডেলের নিচে চলে আসবে মার্কেট, তখন এখান থেকে কি সেলিং সাইড আমরা দেখতে পারবো, কারণ এখানে ক্যান্ডেলস্টিক ঘটবে। এখন যদি একটা ক্যান্ডেল এখান থেকে এই পর্যন্ত নিচে আসে, তখন এটার আমরা কি বলবো? এটা যদি রেড হয়, এটার কি বলবো? বুলিশ এঙ্গেলফিং, তাই তো? একটা এইখান থেকে যদি এই পর্যন্ত আপ ট্রেন্ড থাকে, এখানে যদি আমি একটা বেয়ারিশ এঙ্গেলফিং পাই, একটা বেয়ারিশ এঙ্গেলফিং পাই, তখন এখান থেকে আমার ট্রেড নেওয়া হয়ে যাবে। তাহলে এতক্ষণ আমরা শুধু ক্যান্ডেলস্টিক সাইকোলজির উপরে ডিপেন্ডেবল ছিলাম, এখন ইন্ডিকেটর লাগানোর পরে আমরা আরেকটু বেশি কনফার্ম হয়ে গেছি, বুঝছেন? আরও কনফার্ম হবো ভলিউমের মাধ্যমে, আরও কনফার্ম হবো ফিবোনাক্কির মাধ্যমে। বাট জাস্ট বুঝি মুভিং অ্যাভারেজ কেমনে কাজ করে। আমি হয়তো আপনার বলে দিতে পারতাম যে 200 মুভিং অ্যাভারেজ 509 লাগাবেন, শেষ বকর চক্কর। বাট আপনার মাথায় যদি না থাকে, আপনি যদি কোর না বুঝেন, আপনার প্রচুর প্যারা হয়ে যাবে। আর আমি চাই না কেউ প্যারায় পড়ুক। এই যে দেখছেন, এখন পর্যন্ত কিন্তু 9 মুভিং অ্যাভারেজের নিচে আসে নাই। যদি 9 মুভিং অ্যাভারেজের নিচে আসে, তখন আমি এখান থেকে অ্যাজ আ ভ্যালিড সেলিং পয়েন্ট এখান থেকে পাবো, বুঝছেন? এখন যদি 15 মুভিং অ্যাভারেজ এইখানে থাকতো, এইখানে যদি থাকতো, ধরুন 15 মুভিং অ্যাভারেজটা এইভাবে নিচে না এসে এইখানে আসে, তখন এইখান থেকে আমি কি সেলের জন্য খুঁজতাম না। কারণ কি 15 মুভিং অ্যাভারেজ থেকেই সেলিং আসবে ডাউন ট্রেন্ডে। এই পর্যন্ত গেলেই সেলিং আসবে, তার আগে সেলিং আসবে না। যখন এই পর্যন্ত যাবে, তখন এখান থেকে আমি সেলিং খুঁজবো, তার আগে সেলিং খুঁজবো না। এখন আমার দুটা কন্ডিশন ঠিক আছে, 15 মুভিং অ্যাভারেজের এখান থেকে রিজেকশন নিচ্ছে, বাট 9 ইএমএ এখন পর্যন্ত ডাউনে আসে নাই। যখনই 9 ইএমএ ডাউনে আসবে, তখন আমি কনফার্মেশন পাবো। তখন আমি ক্যান্ডেলস্টিক সাইকোলজি দেখবো, আমার আদার্স যা যা আছে ওগুলো সব দেখবো, ফেয়ার ভ্যালু মেয়ার ভ্যালু যা থাকে ওগুলো দেখার পরে ডিমান্ড জোন সাপ্লাই জোন দেখে আমি এখান থেকে ট্রেড নিব, তার আগে না। তার মানে বেটার কনফার্মেশনের জন্য আমরা চাইলে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজটা ইউজ করতে পারি, বুঝছেন? তাহলে এই মুভিং অ্যাভারেজের মাধ্যমে আমরা কী করি? সবার আগে 200, ওইটার মাধ্যমে আমরা ট্রেন্ড বানাই। দেন 500, ওইটার মাধ্যমে আমরা ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্স বানাই। তারপর হইল 9 মুভিং অ্যাভারেজ, যেটার মাধ্যমে আমরা কি করি? যেটার মাধ্যমে আমরা কনফার্মেশন পাই সেলিংয়ের অথবা বাইংয়ের। যদি আপ ট্রেন্ড থাকে 9 মুভিং অ্যাভারেজ কাভার করলে বাইংয়ের, যদি ডাউন ট্রেন্ড থাকে 9 মুভিং অ্যাভারেজের ডাউনে চলে আসলে তখন আমি এখান থেকে কনফার্মেশন পাই সেলিংয়ের। এখন এইটা কি শুধু এই মুভিং অ্যাভারেজটা কাজ করছে? না, এখানে আপনার প্রাইস অ্যাকশনও কাজ করছে। প্রাইস অ্যাকশন কি? সাপোর্ট রেজিস্ট্যান্স জানছি তো আমরা। তাহলে এখান থেকে যদি আমি এই যে জিনিসটা, এটার মাধ্যমে আমি একটা লাইন ড্র করি, তাহলে এইটা আমার কি নিচ্ছে? রেজিস্ট্যান্স নিচ্ছে। একে তো আমার ট্রেন্ড ডাউন, 2 এইখান থেকে রেজিস্ট্যান্স দিয়ে মার্কেট নিচে যাবে, ওকে? বাট আমার এখান থেকে আগে কনফার্মেশন পাওয়া লাগবে। আর এখানে আরও একটা ভ্যালিড জোন আছে, সেটা কি? মার্কেট এই লেভেলে এসে কনসলিডেশন হয়েছে। মার্কেট যেইখানেই থাকুক, যদি মার্কেট কনসলিডেশন হয়, তার মানে প্রাইসটা ব্লক হচ্ছে, এরপরেই তো মার্কেটে ফ্লো আসবে। তাহলে যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ড, ফ্লোটা কোন দিকে আসবে? ডাউনই আসবে। এখন হইতে পারে ডাউনে আসে নাই, সমস্যা নেই, ওইটার জন্য তো আপনার আপের কনফার্মেশন পাওয়া লাগবে, তার আগে তো আর হবে না, হবে? তাহলে এই জায়গাগুলোতে আমরা বসে থাকবো, যখন আমাদের ট্রেড হবে তখন আমরা এখান থেকে এক্সিকিউট করব। এবার আমি যদি একটু সেটিংসে ঢুকি, দেখেন এইখান থেকে কি বলতেছে, ওপেনিং ক্লোজ এগুলো সব ঠিক থাকুক। এই জায়গায় দেখেন একটা হলো ইএমএ, আর একটা হলো এসএমএ, আর একটা হলো ডাব্লিউএমএ। এগুলো আমার শুধু এসএমএ জানার দরকার আর ইএমএ জানার দরকার। আরও একটা আছে ডিএমএ, মানে হলো ডে মুভিং অ্যাভারেজ, একদিনের মুভিং অ্যাভারেজ বের করে। এগুলো পেইড ভার্সনে পাওয়া যায়, বাট আমার এটা জানার দরকার নেই। আমার শুধু এসএমএটা লাগবে, ইএমএটা লাগবে। এসএমএ মানে কি? সিম্পল মুভিং অ্যাভারেজ, মানে একটু আগে যেটা বলছিলাম, জাস্ট নর্মাল একটা মুভিং অ্যাভারেজ কী করে? শুধু ডাটাগুলো বের করে দেয়। ও এইটা ডিফাইন করে না কে ভালো আর কে খারাপ, কোন ডাটার ভিতরের স্ট্রেংথ বেশি ছিল, কোন জায়গাটাতে এগ্রেসিভ বাইং হয়েছে, কোন জায়গা থেকে এগ্রেসিভ সেলিং হয়েছে, এই জিনিসগুলো ও দেখে না। এটা কি? এসএমএ। তাহলে আমি যদি এখান থেকে এসএমএ সেট করে ওপেন দিই, এইখানে প্রাইজের ভিতরে, এই যে এইখানে প্রাইজের ভিতরে মুভমেন্ট কমে যাবে, বুঝছেন? রিজন কি? রিজন হইলো ও এই জায়গাটাতে কি করছে? সিম্পল মুভিং অ্যাভারেজ নিচ্ছে। আর সিম্পল মুভিং অ্যাভারেজের মানে কি? নর্মাল মুভিং অ্যাভারেজ। ও প্রাইসটারে আপডেট করে না, বুঝছেন? বাট আমি যখন এইখান থেকে ইএমএ লাগাবো, তখন কি করবে? প্রাইসটারে আপডেট করবে, বুঝছেন? তাহলে এইখান থেকে আমরা কি করব? ইএমএ লাগাই দিব। এই সেম জিনিস এইখান থেকেও আমরা ইএমএ লাগাই দিব। তাহলে এটা কি হইলো? সিম্পল মুভিং অ্যাভারেজ না, আমার এটা এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ হিসেবে কাজ করতেছে, বুঝছেন? এই দেখেন, এই যে এইখান থেকে সিগন্যাল দিছে আপনারে, ওকে ডান। বাট আমরা এখান থেকে ট্রেড নিব না, আমরা ভলিউম দেখব। এবার আসবো আমরা ভলিউম ইন্ডিকেটরে, ওকে? তাহলে এখান থেকে এই ইন্ডিকেটর যদি সরাই দিই, সাবস্ক্রিপশন তো নিতেই হবে ভাই, ভালো কিছু পাইতে হইলে। বাট যাই হোক, ফ্রিতে যতটুকু সম্ভব দেখেন। এবার আমরা কি করব? ভলিউম ইন্ডিকেটর লাগাবো।
এবার ভলিউম ইন্ডিকেটরের কাজ কি? এই ভলিউম ইন্ডিকেটরের মাধ্যমে আমরা এইটা আইডেন্টিফাই করতে পারি মার্কেটের ভিতরে কি পরিমাণে বাইং সেলিং হচ্ছে একটা ক্যান্ডেলের ভিতরে। দেখেন, এইটাও একটা ক্যান্ডেল, এইটাও একটা ক্যান্ডেল, এইটাও একটা ক্যান্ডেল, 3টা ক্যান্ডেলের ভিতরে বহুত পার্থক্য, বুঝছেন? কারণ কি? এইটার ভিতরে মার্কেটে ভলিউম কম ছিল, লিকুইডিটি কম ছিল, এইটার ভিতরে মার্কেটে ভলিউম বেশি, লিকুইডিটি বেশি। এখন ভলিউম আর লিকুইডিটি জিনিসটা কি? কতটুক এগ্রেসিভ বাইং এবং সেলিং হচ্ছে, এই জিনিসটাই হলো জাস্ট ভলিউমের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি। এখন আমি দেখতেছি একটা জায়গা থেকে বাইং, ধরেন আমি একটা দেখতেছি এখান থেকে বাইং আসতেছে, বাট মার্কেটে ভলিউম নাই, মার্কেটে ছোট ছোট ভলিউম, কোনো লাভ নেই। কারণ আমি দেখতেছি প্রাইস বাড়তেছে, বাট ভলিউম ছোট হওয়ার কারণে এখান থেকে মানুষ কিনতে আগ্রহী না। ভলিউমের মাধ্যমে আমি বাইং সেলিং এগ্রেসিভনেস বুঝি। এখন একটা জিনিস, আমি সুন্দর একটা জিনিস আমি আয়না ভইরা ফেললাম, বাট কেউ কিনতেছে না, তাহলে লাভ কি? আমি হাইপ বানায় ফেললাম বহুত কিছু, বাট আমার মার্কেটে ক্রেতা নাই, কোনো লাভ আছে? আমি বসুন্ধরা সিটিতে অনেক সুন্দর একটা শপ দিলাম, বাট আমার এখানে কেউ কিনতেছে না, কী লাভ? আমি মার্কেটিং বহুত করলাম, কিনতেছে না, কী লাভ? সেম জিনিস, বাইং হচ্ছে, বাট ভলিউম নাই, মার্কেটে বিক্রেতা ক্রেতা নাই, আমার কোনো ভ্যালুই নাই ওই ভলিউম। এই জিনিসটা আরও ভালোভাবে বোঝার জন্য আমার কি আসবে? কনভার্জন ডাইভার্জন। এই ভলিউমের কিন্তু আবার কনভার্জন ডাইভার্জন হয়, বুঝছেন? তাহলে হোয়াট ইজ কনভার্জন ডাইভার্জন? একটু আমি ড্র করে দেখাই, তাহলে আশা করি আপনাদের বুঝতে সুবিধা হবে। এবার আসি কনভার্জন ডাইভার্জন কি। কনভার্জন ডাইভার্জন হইল মার্কেট একটা জায়গা থেকে বাইং হচ্ছে, আপনি দেখতেছেন মার্কেট এইখান থেকে বুলিশ, বুঝছেন? মার্কেটে এখান থেকে বুলিশ, প্রাইজের ভিতরের কনভার্জন হচ্ছে, প্রাইস বাড়তেছে, বাট ভলিউম ইন্ডিকেটরে দেখতেছেন মার্কেটে নাই, এগ্রেসিভ কোনো সেলিং মেলিং কিছুই নেই এখানে, মানে বায়ারেরা কিনতে আগ্রহী না। বাট যেই কয়টা বায়ার আছে ওরা হিউজ অ্যামাউন্ট পুশ দিচ্ছে, চেষ্টা করতেছে বহুত, বাট মার্কেট উপরে যাচ্ছে না। এটা কি বলে? বাইং কনভার্জন ডাইভার্জন, বুঝছেন? এই ইনিশিয়াল সিচুয়েশনে আমরা কখনোই বাই সেল করতে পারি না। রিজন কি? ওই যে সেম দশা, আমি দোকান তো দিয়ে রাখছি, আমার দোকানে কাস্টমার নাই। সো ভলিউম মোস্ট 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 ইম্পর্ট্যান্ট, কারণ ভলিউমের মাধ্যমে আপনি কে কতটুকু ট্রেড করতেছে, কে কতটুকু কিনতে চাচ্ছে, এইগুলা ডিফাইন করতে পারবেন। তাহলে ভলিউম জিনিসটা অনেক ইম্পর্ট্যান্ট। এটা হলো একটা কনভার্জন গেল। আর একটা কনভার্জন, প্রাইস এইখান থেকে আপওয়ার্ডে আসে, বাট এইখান থেকে মানুষ কিনতেও আগ্রহী হচ্ছে, দেন কি হবে? প্রাইজের দাম আরও বাড়বে। মানে কি? মানুষ যতটুক পাচ্ছে শুধু কিনে রাখতেছে, যতটুক পাচ্ছে কিনে রাখতেছে। আপনি একটা ভালো একটা প্রোডাক্ট লঞ্চ করছেন, ভালো মার্কেটিংও করছেন, আপনার মার্কেটে যেই পরিমাণে প্রোডাক্ট আছে ওইটার থেকে অনেক বেশি কাস্টমারের ডিমান্ড, তখন কি হবে? আপনি প্রাইস বাড়ায় দিবেন, 100% প্রাইস বাড়ায় দিবেন। তার মানে কি? এখানে মার্কেট প্রাইস তো আর বাড়ায় দেওয়া যাবে না, এখানে মার্কেট আস্তে আস্তে প্রাইস বাড়বে, মানুষ আরও বেশি কিনতে আগ্রহী হবে। তাহলে এখানে 2টা কনভার্জন গেল বাইংয়ের ক্ষেত্রে। একটার ভিতরে আমি দেখতেছি মার্কেট উপরে যাচ্ছে, বাট কিনতে আগ্রহী না, এটা কি? এটা হলো বাইং, এক ধরনের কনভার্জন। আরেক ধরনের কনভার্জন, মার্কেটের ভিতরে বাইং আছে, বাট ভলিউমের ভিতরেও এগ্রেসিভনেস আছে, মানুষ এখানে কিনতে চাচ্ছে, তখন এটা কি হবে? তখন এইটা আমার জন্য ভ্যালিড ভলিউম ইউজ করা হবে। দেখাবো আমরা একটু পর চার্টে নিয়ে, বাট আমি ফান্ডামেন্টালটা বুঝাই নিই। সেম জিনিস হলো আর একটা আপনার রিভার্সালের ক্ষেত্রে, মানে সেলিংয়ের ক্ষেত্রে। কেমনে? ধরেন মার্কেট এইখান থেকে সেলিং আসতেছে, আপনি দেখতেছেন সেলিং আসতেছে, বাট মার্কেটে মানুষ কিনতে আগ্রহী না। এগুলাই হইলো কনভার্জন ডাইভার্জন, বুঝছেন? অনেক ভারী ভারী শব্দ, ইউটিউবে সার্চ দিলে আপনার মাথা ঘুরে যাবে, বাট একদম ইজিলি বুঝেন। আশা করি এর থেকে সহজ বুঝাবে না মানুষ। তাইলে ডাইভার্জন মানে কি? প্রাইজের দেখতেছি এইখানে কনভার্জন হচ্ছে, হিউজ অ্যামাউন্ট সেল হচ্ছে, বাট মানুষ এইখান থেকে সেল আর করতে রাজি নেই। এইটা কেমনে বুঝবো? এইটা বুঝবো হলো ভলিউম ইন্ডিকেটরের মাধ্যমে। এই ভলিউম ইন্ডিকেটর লাগাইলে আমরা এইটা বুঝবো যে মার্কেটে আসলেই মানুষ কিনতে আগ্রহী কি আগ্রহী না, বুঝছেন? দেন আর একটা কনভার্জন হবে, এইখান থেকে মার্কেট ডাউনে আসতেছে, একে তো মার্কেট ডাউনে আসতেছে, 2 এইখান থেকে ভলিউমও ভালো, তখন কি হবে? এখান থেকে আমি অনেক বেশি সেলিং পাবো। কেন? মানুষ যতটুকুই বেচতেছে আরও কিনতে আগ্রহী হচ্ছে, কারণ প্রাইজের দাম অনেক বাইরে গেছে, এখন কিনতেছে মানুষ আর ভলিউমও বাড়তেছে। তাহলে 4 ধরনের ডাইভার্জন হইল, আশা করি আপনাদের মাথায় ঢুকছে। একটার ভিতরে বাইং হবে, একটা ডাইভার্জনের ভিতরে বাইং হবে, বাট ভলিউম থাকবে ডাউনে, তখন আমি এখান থেকে ট্রেড আমার আপের হইলেও মার্কেট সাইডওয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, আমি এখান থেকে নিব না। এটা হলো এক ধরনের কনভার্জন। আরেক ধরনের কনভার্জন, মার্কেট উপরে যাচ্ছে, আমার ভলিউমও উপরে যাচ্ছে, ইটস আ ভ্যালিড কনভার্জন। তখন এইখান থেকে কি হচ্ছে? আমার প্রোডাক্টও ভালো, ইভেন আমার কাস্টমারও অনেক কিনতেছে, আমার বিজনেস বুম, বুঝছেন? আরেকটা কি হচ্ছে? মার্কেট নিচে যাচ্ছে, ভলিউমও নিচে যাচ্ছে,
এখান থেকে মার্কেট নিচে যাচ্ছে বাট মানুষ কিনতে আগ্রহী না, নিচে যাচ্ছে যাক, ইটস আ ওভার সোল্ড জোন, অনেক বেশি সোল্ড হয়ে যাচ্ছে, মানুষ আর এখান থেকে কিনবে না, তাহলে এটা আমার একটা সেলিং ফেজ। আরেকটা হলো প্রাইস তো নিচে যাচ্ছে, ভলিউম বাড়তেছে, বুঝছেন, কারণ প্রাইস যত নিচে যাচ্ছে মানুষ ওই প্রাইসটাতেই কিনতে প্রচুর আগ্রহী হচ্ছে। তাহলে এই চারটা ডাইভারজেন্ট ভলিউমের ক্ষেত্রে মনে রাখেন, আশা করি এর বেশি আর প্রয়োজন হবে না। এবার আমরা চার্টে যাই দেখি যে আসলে এই জিনিসগুলো দেখলে ভাই মার্কেটের সময় দিয়ে বইসা থাকা লাগে, বুঝছেন। এখন 1-1.5 ঘন্টার ক্লাসের ভিতরে এত সময় আমি চাইলেও দিতে পারবো না, বাট আপনারা প্র্যাকটিস করেন, সেমভাবেই কাজ করে। একটা ট্রেড নেওয়ার আগে যখনই আপনি কোনো বাইং সিগন্যাল পাবেন, ওইখানে কোনো ট্রেডটা এক্সিকিউট করার আগে সাথে সাথে ভলিউমটা চেক করেন, আর কিছু করেন আর না করেন, ভলিউমটা চেক করেন যে আমি আসলেও তো এখান থেকে কিনতে চাচ্ছি। এখন দেখেন যারা স্ক্যাল্পিং করে এই ক্যান্ডেলটা কিন্তু ভালো একটা ক্যান্ডেল ফর স্ক্যাল্পিং। অনেকে আবার এই ছোটো টাইম ফ্রেমে ট্রেন্ড লাইন ড্র করার মাধ্যমেও ট্রেড নিবে, বাট ভ্যালুয়েবল কতটুক মার্কেটে আমি দেখতেছি তো ভলিউম কম। আর এর আগের ভলিউমগুলো কি সেলিং ভলিউম, এই জায়গাটাতে দেখেন, এই জায়গায় এটা কি এক ধরনের রেড ক্যান্ডেল, এখানের ভলিউম মোটামুটি ভালো। পরে দেখেন একটা গ্রিন ক্যান্ডেল বাট ভলিউম ভালো নাই। পরে দেখেন একটা ডোজি ক্যান্ডেল বাট ভলিউম কিন্তু ভালো। কেমনে, যদিও ডোজি বাট এইখানে ডমিনেট কে করছে প্রাইসটা, বায়ারেরাই করছে, এইখানে ভালো। আবার এই জায়গাটাতে দেখেন ছোট্ট একটা রেড ক্যান্ডেল, ডোজি ক্যান্ডেল, বাট ভলিউম কিন্তু খারাপ না, ভলিউম ভালোই। তার মানে আপনি যখনই কোনো ট্রেড নিয়ে ফেলবেন আপনার ভলিউমের দিকে খেয়াল করবেন যে মার্কেটে ভলিউম বাড়তেছে কিনা। যদি ওইটা ল্যাগিং ইন্ডিকেটর আপনার একটু পরে জানাবে, ধরুন এই ক্যান্ডেলটা হয়ে যাওয়ার পরে আপনার মোটামুটি কনফার্মেশন দিবে। তাহলে আপনার কী করতে হবে, আপনি যদি এখান থেকে 15 মিনিটে ট্রেড করেন, ধরেন আপনি 15 মিনিটে ট্রেড করতেছেন, আপনার একটা জায়গা ডিফাইন করা লাগবে, ওই জায়গার ভলিউমটা কেমন। এখন তো আপনার 15 মিনিটের এক একটা ক্যান্ডেলের ভলিউম দিচ্ছে, তাই তো, বাট আপনি এই জায়গাটার জোন বানান, কি বানান, এই দুইটা ক্যান্ডেলের একটা জোন বানান। ওকে, বানাইছেন, এবার টাইম ফ্রেমটা একদম ছোট করে দেন, 1 মিনিট করে দেন। এবার এই জায়গাটার ভলিউম দেখেন, তাইলে আপনার 15 মিনিটের মোটামুটি একটা ভলিউমের আইডিয়া হয়ে যাবে, বুঝছেন। কারণ আবারও বলছি যে এই ইন্ডিকেটারগুলো ল্যাগিং ইন্ডিকেটার, আপনার 2-3 মিনিটের পরে ডাটা দিবে, তার আগে দিবে না, কারণ ও তো একটা মেশিন, ওর তো এটা নিতে হবে, ও এটার ইনপুট করবে, দেন ওর মতন করে প্রসেস করে পরেও আউটপুট দিবে, বুঝেন নাই, এটা একটা এআই সিস্টেম। তো সেম জিনিস, এটা এআই সিস্টেমটা আমরা কী করতে পারি, একটু ম্যানিপুলেট করতে পারি। যেমন 15 মিনিটে আপনি ট্রেড করবেন অথবা 5 মিনিটে ট্রেড করবেন, আপনার এই জায়গার ভিতরে ভলিউমটা সম্পর্কে জানতে চাচ্ছেন, কি করবেন, এটা ড্র করছেন, শর্টার টাইম ফ্রেমে চলে যান, 1 মিনিটে চলে যান। এবার কি হইলো, 1 মিনিটের টাইম ফ্রেমে আসলে ও আপনার প্রিভিয়াস ক্যান্ডেলের ডাটা দিবে, তার মানে আপনি মোটামুটি 14 মিনিটের সেভ করে ফেললেন, বুঝছেন, ইউজ করলে বুঝে ফেলবেন ইনশাল্লাহ। তাহলে এইখানে মোটামুটি 15 মিনিটের ডাটা আছে, বাট এইখানে আমি যদি ভলিউমের দিকে খেয়াল করি, বাইং কোনো ভলিউম নাই, বুঝছেন। আমি যখন 15 মিনিটে ছিলাম বা 5 মিনিটে ছিলাম, দেখেন এখান থেকে কিন্তু ভালো ভলিউম দেখাচ্ছিল, এটা কিন্তু ভালো ভলিউম দেখাচ্ছিল, এই যে বাইং ভালো ভলিউম দেখাচ্ছিল, ইভেন এই ক্যান্ডেলটাও ভালো। বাট আমি যখন একটু শর্টার টাইম ফ্রেমে গেলাম, তখন আমি এই পুরো জোনটার জায়গাটা, এই জায়গাটা আমার জোন হয়ে গেছে, তখন আমি দেখতেছি যে হ্যাঁ এখানে এই যে গ্রিন হচ্ছে, বাট গ্রিন হইলে কি হবে, ভলিউম তো দুর্বল। কারণ দেখেন ওর আগের যে ভলিউম ওইটাও রেড, পরের যে ভলিউম ওইটাও রেড, বুঝছেন। তাহলে আপনি মোটামুটি 4-5 মিনিট অনেক আগেই ডাটা পেয়ে গেলেন। যদি 5 মিনিট ক্যান্ডেল দেখেন, আপনি 4 মিনিটের ডাটা পেয়ে গেলেন, 1 মিনিটের ডাটার ল্যাক আছে। তাহলে 5 মিনিটের ট্রেড নিলে 1 মিনিটের ডাটার অনেক বেশি আপনার মানে প্যারা খাইতে হবে না, বুঝছেন। তাহলে যে কেউ যদি এখানে 1 ঘন্টার টাইম ফ্রেমে ট্রেড করেন, তাহলে আপনি 4 ঘন্টায় যে ভলিউম দেখেন আপনি আইডেন্টিফাই করে ফেলবেন। বাট এত পেশেন্স আর টাকা আমাদের কাছে নাই, কারণ ফরেক্সে বা ক্রিপ্টোতে এইসব সাইকোলজি সব ভালোভাবে কাজে লাগাইতে হইলে হিউজ ক্যাপিটাল লাগে। কারণ আপনার কাছে যদি $1,000 থাকে, ওইটা নিয়ে যদি আপনি ট্রেড করেন মোটামুটি 100-200 লেভারেজ নিয়ে, তাহলে আপনার ক্যাপিটালটা মোটামুটি 100 লটের মতন, একটা লটের মতন হয়, কাইন্ড অফ $1,00,000 একটা ক্যাপিটাল। তখন আপনি এটা অনেক ভালোভাবে ইউটিলাইজ করতে পারবেন, বুঝছেন। বাট আপনার যদি ক্যাপিটাল থাকে $50-60, তখন এটা ইউটিলাইজ করা যায় না। সো যে যাই করেন, বাট ক্যারিয়ার তো ফরেক্সই দাঁড়াবে। 99% মানুষ বাইনারিতে শুধু লসই করে, একটাই রিজন, দে হ্যাভ আ লট অফ নলেজ, তাদের নলেজের কোনো শেষই নাই, বাট সমস্যা একটাই, মানি ম্যানেজমেন্ট। আর আপনি চাইলেও না ভাই নিজের ঠিক রাখতে পারবেন না। কেমনে ঠিক রাখবেন আমার বলেন, কেমনে রাখবেন? আপনি দেখতেছেন একটা ট্রেড করার সাথে সাথে আপনার $10 প্রফিট হয়ে গেছে, আপনার অ্যাকাউন্টে $100 আছে, ওই ট্রেডটা একটা ট্রেড প্রফিট করার পরে আপনি চাইলেও না পরের বার $10 মারবেন না, কনফিডেন্স চলে আসবে $20 মার, বুঝছেন। সেটা একটা ঝামেলা, কিন্তু দ্যাটস ওয়াই প্রবলেম হয়ে যায় অনেক বেশি। এই দেখেন এইখানে মোটামুটি বাইং আসতেছে,
এই রেড ক্যান্ডেলের তুলনায় এই গ্রিন ক্যান্ডেল কি বড় না? এখানে কি একটা হ্যামার ক্যান্ডেল না? এই ক্যান্ডেলটার মাধ্যমে আমরা কি জানি, এই পুরো ক্যান্ডেলটা এইখানে তো বায়ার, এখানে পুরোই বায়ার, কারণ এইখান থেকে সেলার নিচে নিয়ে আসছিল, বায়ার উপরে নিয়ে ক্লোজিং দিচ্ছে, তাহলে এইখানেও বায়ার, এইখানেও বায়ার। বাট আপনি যদি ভলিউম দেখেন, কিনতে আগ্রহী না। একটু আগে যেটা বললাম ডাইভার্জেন্ট কনভার্জন, এখান থেকে প্রাইজের তো কনভার্জন হচ্ছে, বাড়তেছে, বাট মানুষ নিতে আগ্রহী না, এই প্রাইসটাতে কিনতে আগ্রহী না। তাহলে এখান থেকে কি আমি বাইং পাবো না। যদিও এই ক্যান্ডেল একটা ভালো ক্যান্ডেল, এর পরের ক্যান্ডেলও বাইং ক্যান্ডেল, বাট এইখান থেকে আমার বাইং কিছুই নাই। রিজন কি? রিজন হলে আমার মার্কেটে ভলিউম না। আর ভলিউম জিনিসটা কি, মার্কেটে কে কতটুকু বাই সেল করতে চায় এই জিনিসটারই ডিফাইন করা হলো আপনার ভলিউম ইন্ডিকেটর। এটা ইন্ডিকেটরও বলতে পারেন বা এটা কাইন্ড অফ নর্মাল একটা জিনিসও বলতে পারেন যে ভলিউমটা লাগাইয়ে রাখবেন অলওয়েজ। আমি ট্রেড করলে ভলিউম লাগানোই থাকে, বাট যদি আপনি ফ্রিতে করেন মাঝে মধ্যে আপনার 2-3টা লাগানো লাগতে পারে ইন্ডিকেটর, তখন দেখা গেছে ভলিউমটা লাগাইলেন না, তখন এখান থেকে ভলিউম অফ করে দিয়ে আবার ধরেন এখান থেকে আপনি মুভিং অ্যাভারেজ লাগাই দিলেন। দেখছেন এখন পর্যন্ত 9 EM ভাঙ্গে নাই, এখন পর্যন্ত 9 EM ভাঙ্গে নাই। একটা 9 EM আর একটা ধরেন আপনার 50 EM সেটিংস 50, কারণ 50-এর মাধ্যমে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স প্লট করতে পারবো। এই যে প্রাইস দূরে চলে গেছে, বুঝছেন? একটু আগে কিন্তু 50 এইখানে ছিল, এই জায়গাটাতে ছিল, কারণ কি ওইটা এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ ছিল। এই পুরো জায়গাটার ডাটা বের করছে, বুঝছেন? ও এই পুরো জায়গাটার ডাটা বের করার পরে এইখানে ছিল প্রাইসটা, বাট যখনই দেখছে বাইং প্রেশার আসতেছে, ও কিন্তু এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ প্রত্যেকটা ক্যান্ডেলের ডাটারে প্রাধান্যতা রাখে। যদি ওর কাছে 50টা ক্যান্ডেলের ডাটা থাকে, ও 50 নম্বর ক্যান্ডেলে কি হয়েছে এই জিনিসটারে সব থেকে বেশি ভ্যালু দিবে। তারপর 39 নম্বর ক্যান্ডেল, 49 নম্বর ক্যান্ডেল, তারপর 48 নম্বর ক্যান্ডেল, তারপর 47 নম্বর ক্যান্ডেল। তার মানে একটু আগে এইখানে যখন নর্মাল ছিল, সেলিং প্রেশার আসতেছিল, কিন্তু কাছে ছিল, বাট যখনই দেখছে 50 মুভিং অ্যাভারেজ যে এই জায়গাটাতে মোটামুটি বায়ার এন্ট্রি নেওয়ার ট্রাই করতেছে বা বাইং একটা প্রেশার আসতেছে, তখন কিন্তু ও দূরে সরাই নিয়ে গেছে। তার মানে এখান থেকে যদি বাইং হয় এই পর্যন্ত হইতে পারে। তাহলে এখনও আমার ভ্যালিড কোনো সিচুয়েশন আসে নাই সেলিংয়ের, বুঝছেন? এক্সপোনেনশিয়াল মুভিং প্রত্যেকটা ট্রেডার ইউজ করে, হয়তো অনেকে আপনার শেখানোর জন্য বলে না বা বলতে চায় না অনেকে, বাট এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, ভলিউম, RSI, MACD, ADX এগুলা সবাই ইউজ করে কম্পালসারি, এগুলা ইউজ করতেই হবে। এখন এগুলা সব ইউজ করার পরে দেন আপনার যত ধরনের টেকনিক্যাল অ্যানালাইসিস আছে, যত ধরনের ফান্ডামেন্টাল আছে, এগুলা ক্লিক করার পরে আইসা আপনার একটা ট্রেড এক্সিকিউট হয়। তারপর দেখা গেছে আপনি 10টা ট্রেড করলে আপনার 5টা প্রফিট হইতে পারে, 5টা লস হইতে পারে, মাইনে নিতে হবে, কিচ্ছু করার নাই, বুঝছেন? এভাবেই হয়, এমন কোনো ট্রেডার পয়দাই হয় নাই। বিশ্বের সব থেকে বড় যে ট্রেডার, ও 40% উইনিং রেশিও, বুঝছেন? 10টা ট্রেড করলে 4টা প্রফিট করে, 6টা লস করে, বাট টিকা কেমনে থাকে, ইয়াটা ভালো, কি বলে এটারে, উইনিং রেশিও না, রিস্ক টু রেয়ার রেশিওটা ভালো। যেমন 2টা ট্রেডে যদি ও 1:1 লস করে, 2 গেল সমস্যা নেই। একটা ট্রেডে মুভিং ক্যাপচার করতে পারবে, ওই এক ট্রেডে 1:4 হয়ে যায়, বুঝছেন? সো এইভাবেই মূলত ট্রেড হয়। অনেকে আছে যে ট্রেড কইরাই সাথে সাথে ট্রেড প্রেস করে দিবে, যারা ফরেক্সে, আমার ওই যে এপ্রিল ব্যাচের অনেকজন আছে দেখি, এখনও তো গ্রুপ আছে, মাঝে মধ্যে গ্রুপে ঢুকলে দেখা যায় ট্রেড নেওয়ার পরে এইখান থেকে একটা ট্রেড নিছে, ধরেন এইখান থেকে একটা ট্রেড নিছে, নেওয়ার পর একটুখানি উপরে গেছে, ওর এখানে $20 প্রফিট হয়েছে, ট্রেডটা অফ করে দেয়। ও যে ট্রেডটা অফ করে দিল, $10 তোর ব্রোকার ফি দিতে হইলো, লাভ কি? তাহলে তো ওইখানে দেখতেছে ওর হচ্ছে 1:2, আসলে তো হচ্ছে 1:1। দিন শেষে 10টা ট্রেড করলে 5টা যদি লস করে, অ্যাকাউন্ট ওই যে অর্ধেক হয়ে যায়, বাইনারির মতন। সো এই টাইপের জিনিস করা যাবে না, বুঝছেন? আপনার হোল্ড করতে হবে, আর এইটা চিন্তা করতে হবে যে আমার ক্যাপিটাল মাল্টিপল হচ্ছে। 10টা ট্রেড করবেন, 5টা স্টপ লস হবে, নো প্রবলেম, দিতে শিখেন, গিভ অ্যান্ড টেক। লস হবে, দিতে শিখেন, সমস্যা নেই। তাইলে মুভিং অ্যাভারেজ গেল, ভলিউম গেল। এবার আমরা আরেকটা জিনিস দেখব, সেটা কি, এই জায়গায় আসেন, ফিক্সড রেঞ্জ ভলিউম প্রোফাইল। এই জিনিসটাতে ক্লিক করেন, 2টা পয়েন্ট হবে, এই যে একটা পয়েন্ট, এইখানে আর একটা পয়েন্ট, এই 2টা পয়েন্ট ক্লিক করেন। এবার আপনারও একটা জায়গা দিয়ে দিবে কোন জায়গার ভিতরে সব থেকে বেশি বাইং সেলিং হয়েছে, বুঝছেন? ওইটারে আপনি কেন কাজে দিবে, এই জায়গাটাতে আপনি রেজিস্ট্যান্স অথবা সাপোর্ট নিতে পারবেন। একটা রেজিস্ট্যান্স অথবা সাপোর্ট প্লট করার জন্য আপনার এই জিনিসটার প্রয়োজন হবে। এটার নাম কি? এটার নাম হলো ফিক্সড রেঞ্জ ভলিউম প্রোফাইল, বুঝছেন? একটু আগে আমরা যে ভলিউমটা দেখছি, ওই ভলিউমটা ছিল হরিজন্টালি ক্যান্ডেলের ভলিউম। এইবার যে ভলিউমটা দেখতেছেন, এটা হলো একটা জোনের ভলিউম, বুঝছেন?
একটা জোন, যেমন এই জায়গা থেকে এই জায়গায় কোন জায়গায় সব থেকে বেশি ট্রেড হয়েছে, তাহলে আমি টাইম ফ্রেমটা একটু বাড়াই, 30 মিনিট করলাম। এবার ধরেন আমি একটা জায়গা চাচ্ছি যে কোন জায়গায় ট্রেড বেশি হয়েছে, আমি ওইখানে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করব। ওকে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত ও আপনার দিয়ে দিছে, এই যে এই জোনটাতে সব থেকে বেশি বাইং এবং সেলিং হয়েছে। তাহলে আপনি জোনটা ভালোভাবে ড্র করে ফেলতে পারছেন। এই জায়গাটাতে কি হয়েছে, যেহেতু এখানে এগ্রেসিভলি বাইং সেলিং হয়েছে, এইটা অ্যাজ একটা ডিমান্ড জোন হয়েছে। কিসের ডিমান্ড জোন? প্রাইজের ডিমান্ড জোন, বুঝছেন? একে তো এই জায়গাটা ডিমান্ড জোন হয়েছে, দুই এই জায়গাটাতে নিউ একটা চোখ ক্রিয়েট হয়েছে, বুঝা গেছে? আর এইখানে ট্রেডও বেশি হয়েছে নর্মালি, এইখানে ভলিউমও বেশি। তাহলে এইখানে যেহেতু একে তো ভলিউম বেশি, দুই এইখানে একটা চোখও ক্রিয়েট হয়েছে, তাহলে এইটারে আমি অ্যাজ আ ডিমান্ড জোন হিসেবে প্লট করতে পারবো। তাহলে কি করব, এখানে আমি কন্ট্রোল শিফট আর, ওকে, এই জায়গাটারে আমি অ্যাজ আ রেজিস্ট্যান্স হিসাবে, অথবা কি বলে এটার সরায় দেন। ওকে, এই জায়গাটারে আমি অ্যাজ আ ডিমান্ড জোন না সাপ্লাই জোন হিসাবে প্লট করে রাখলাম। ওকে, তাহলে এইটার যদি আমি একটা সাপ্লাই জোন প্লট করি, এটা কি, এইটা আমার একটা ফেয়ার ভ্যালু। এবার এই ফেয়ার ভ্যালু খোঁজার জন্য আপনি চাইলে ইন্ডিকেটর ইউজ করতে পারেন। আমি এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ সরাই দিই, তা নাহলে আমার দুইটার বেশি ইউজ করতে দিবে না। ওকে, এখান থেকে আমি FAIR, আচ্ছা, ফেয়ার ভ্যালু গ্যাপ ল্যাক্স অ্যালগো, এইটা ইউজ করি। মার্কেটের ভিতরে যেই জায়গায় ফেয়ার ভ্যালু আছে আমার দেখায় দিবে, বুঝছেন? একে তো আমরা চাইলে এখানে ইউজ করতে পারতাম, আমি এখানে নিতেও চাইছিলাম, এই জায়গাটাতে নিতেও চাইছি, তাইলে নিলাম না। আপনার ইন্ডিকেটর ইউজ করে বুঝাই দিলাম, কারণ আজকে আমরা ইন্ডিকেটর নিয়েই ক্লাস করতেছি, বুঝছেন? তাহলে এই ইন্ডিকেটরের মাধ্যমে ফেয়ার ভ্যালু গ্যাপ ল্যাক্স অ্যালগো, এই জিনিসটার মাধ্যমে আপনি চাইলে ম্যানুয়ালিও করতে পারবেন। আমি গত ক্লাসে দেখাই নাই, কারণ এটা যদি আমি গত ক্লাসে দেখাইতাম আপনারা ম্যানুয়ালি প্র্যাকটিস করতেন না। আমি চাই আপনারা ম্যানুয়ালি প্র্যাকটিস করেন, কারণ সবাই ইন্ডিকেটরের উপরে ভরসা হবে, তাইলে নিজের বুদ্ধি পারবে না। দ্যাটস ওয়াই আজকে দেখাইলাম, একটা দিন আপনি নিজে প্র্যাকটিস করছেন, এখন আপনার ব্রেইনও আছে, আপনি প্রাইজ অ্যাকশন খাটাইও বের করতে পারবেন, আপনার ইন্ডিকেটরের একটা কনফার্মেশন পেয়ে গেলেন, আপনার জন্য বেটার হবে, তাই তো? দ্যাটস ওয়াই কালকে দেখাই নেই। তাহলে এখান থেকে আমি কি করব, ফেয়ার ভ্যালুটাও লাগাই নিব। কেমনে? ফেয়ার ভ্যালু লেক্সালগো লেখা লাগবে না, ফেয়ার ভ্যালু লেখলেই হবে। দেন এখান থেকে এটা কি, এটা আমার অ্যাজ আ কি জোন, ফেয়ার ভ্যালু জোন। ওকে, এটা আমি ড্র করে রাখি। প্রাইস এইখানে আসলে আমি সেলিং খুঁজবো, বুঝছেন? সেলিং খুঁজবো, নিব না, সেলিং খুঁজবো, এটা মাথায় রাখেন। হ্যাঁ, আবার এইটাও আমার জন্য একটা ফেয়ার ভ্যালু, এইখান থেকে আমি সেলিং খুঁজবো, ইটস আ ভ্যালিড ফেয়ার ভ্যালু। এই জায়গাটা একটা ভ্যালিড ফেয়ার ভ্যালু, কেন সেটা বলতেছি। ওকে, রিজন কি? রিজন হইল মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হয়েছে, বুঝছেন? মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হয়েছে, এই যে একটা ফেয়ার ভ্যালু, ভ্যালিড ফেয়ার ভ্যালু। বাট এইখানে যদি মার্কেট আসে, তখন মার্কেটের ভিতরে কি হবে? এই জায়গায় মার্কেট আসলে মার্কেটে নিউ হায়ার হাই হয়ে যাবে, এইটার ভাঙ্গা নিউ হায়ার হাই বানায় ফেলবে। তাহলে যেহেতু মার্কেট নিউ হায়ার হাই বানায় ফেলবে, তখন ওইখানে আমার সেলিংয়ের কোনো প্রশ্নই আসে না, বুঝছেন? অনেক চার্ট প্যাটার্ন দেখবেন আপনার মিলা গেছে, বাট ওইখানে আপনি চাইলেও ওইখানে সেলিং করতে পারবেন না। রিজন কি? রিজন হলো ওইখান থেকে আপনার বাইং জোন, একটা মার্কেট এখান থেকে নিচে আসতেছে, এটা কি? এই জিনিসটা কি? এই জিনিসটা হলো আপনার সাপ্লাই জোন এখান, বা রেজিস্ট্যান্স জোন, এখান থেকে আপনি সেলিংয়ের আশা করতেছেন। ইয়েস, ইটস ভ্যালিড, বাট মার্কেট এইখানে চলে আসছে, বুঝছেন? এখানে যেহেতু চলে আসছে, তখন কি হয়েছে? আপনার এই জায়গাটা কিসের জোন? পুল ব্যাকের জোন। এবার এইখান থেকে আপনি সেলিং তো খুঁজতেছেন, সমস্যা নেই, বাট মার্কেট যদি উপরে যায়, তখন কি আপনি এইখানের ফেয়ার ভ্যালু ধরবেন? ধরতে পারবেন না। রিজন কি? ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে, বুঝছেন? যেহেতু ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে, তখন এইখানে আমার সেলিংয়ের কোনো প্রয়োজনই নেই, বিকজ ট্রেন্ড ইজ আওয়ার ফ্রেন্ড। সো সেম দশা, এইখান থেকে যদি আমি পাই, এই ফেয়ার ভ্যালু থেকে যদি পাই, ইটস আ ভ্যালিড ফেয়ার ভ্যালু। রিজন কি? তখন আমি এই জায়গাটাতে ট্রেন লাইন ড্র করে ট্রেড করতেছি। ধরুন এইখান থেকে আমি ট্রেন লাইন ড্র করে ট্রেড করতেছি। প্রাইস যদি এইখানে আসে, আমার পুল ব্যাক হিসাবে কাজ করবে, কারণ প্রাইসের ডিরেকশন কই? এইটা, এই ছোটো ছোটো এগুলো ধরার কোনো দরকার নেই, এগুলো বাদ। আমি ফেয়ার ভ্যালুটা সরাই দিই, কারণ আমি ড্র করে ফেলছি। ড্র করা হয়ে গেলে জাস্ট সরাই দেন। ওকে, তাহলে এইখানে যদি আসে, মার্কেটে নিউ হায়ার হাই হয়ে যাবে, তখন এই সেলিং জোন আমার জন্য আর কাজে দিবে না। একটা জায়গা থেকে কি বারবার সেলিং আসবে? তাহলে তো এইখানে মানুষ ড্র করে বসে থাকতো, এ পর্যন্ত আসলেই সেলিং। মার্কেটে তো মোমেন্টাম বুঝতে হবে না, তাই তো? এই সেম জিনিস দেখেন, এখানে আমি যখন ট্রেন লাইন ড্র করে ট্রেড করতেছি, এইটা আমার জন্য কি? ক্যারেক্টার চেঞ্জের জোন। মার্কেট যদি এইখান পর্যন্ত আসে, এটা উপরে চলে যায়, ধর মার্কেট এইখান থেকে এই পর্যন্ত এসে উপরে চলে যায়, ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে,
আমি আর ডাউনের ট্রেড খুঁজতে পারবো না, তখন এখান থেকে আমি রিটেস্টের পরে আপের ট্রেড খুঁজবো, তখন এই ফেয়ার ভ্যালু আমার জন্য ভ্যালিড না। বাট এইটা আমার জন্য ভ্যালিড। এখানে আইসা যদি সেলিং কোনো কাজ করে তখন আমি ডাউনে নিতে পারবো। কেন নিতে পারবো? রিজন হইলো এই জায়গাটাতে পুল ব্যাকের জোন, প্রাইজের নিয়ম ও পুল ব্যাক নিবে, তাহলে এখান থেকে উপরে যায়া নিচে আসবে, এটা আমার জন্য পুল ব্যাকের জোন। কারণ এই পর্যন্ত আসলে ক্যারেক্টার চেঞ্জ হবে। মার্কেট এই পর্যন্ত, যদি এই পর্যন্ত না শুধু এইখানেও যদি যায় তখনও আমি এখান থেকে সেলিং করতে পারবো যদি এখান থেকে সেলিং কিছু পাই। তাইলে এটা আমার যদি ফেয়ার ভ্যালু হয়, মার্কেট তো এইখানে আসে, যাক এখানে সাইডওয়েজ মুভমেন্ট যা হয় হোক, এইখানে আসার পর যদি এগ্রেসিভ কিছু ঘটে, এখানে শ্যাডো বানায়, আমি মিনিমাম ট্রেড নিব এই পর্যন্ত। স্টপ লস একদম ছোট থাকবে, একদম ছোট স্টপ লস থাকবে। ধরেন আমি এখান থেকে দেখাই, আমি এখান থেকে শর্ট করতেছি, ওকে। আমার স্টপ লসটা কই? ফেয়ার ভ্যালুর লাস্ট জোন। টার্গেট কই? বস বানানোর এই জোনটা। কত? অলমোস্ট 4 চলে আসছে, 1:4 রেশিও চলে আসছে, ইটস হিউজ এতটুক জায়গার ভিতরে। এবার আপনার ক্যাপিটাল যদি ভালো হয়, আপনার লট সাইজ যদি ভালো ইউজ করেন, এতটুক জায়গার ভিতরে আপনি $500-600 প্রফিট করে ফেলতে পারবেন। ক্যাপিটাল যদি ছোট হয়, $200 হয়, এই এতটুক জায়গার ভিতরে আপনি $10 লাগায় $40 প্রফিট করে ফেলতে পারবেন। ইটস হিউজ, বুঝছেন? তাইলে ফেয়ার ভ্যালু ইম্পর্ট্যান্ট, ভ্যালিড, বাট ওইটা জোন হিসাবে ভ্যালিড। একটা ট্রেন্ড যখন ডাউনে থাকবে, এইভাবে কনসলিডেশন হয়ে যদি নিউ বস বানায়, আর এই জায়গায় যদি আপনার ফেয়ার ভ্যালু থাকে, এটা কি আপনার জন্য ভ্যালিড হবে? ভ্যালিড হবে যদি ফেয়ার ভ্যালুর সাইজ ভালো থাকে এবং এইখানে আইসা প্রাইস মুভমেন্ট চেঞ্জ করে, প্রাইস যদি কিছু একটা করে, তাইলে এটা আমার জন্য ভ্যালিড, বুঝছেন? প্রাইস অ্যাকশন ইম্পর্ট্যান্ট। আপনার প্রাইস কিভাবে মুভ করতেছে, কই যাচ্ছে না যাচ্ছে, এগুলো তো 100% ইম্পর্ট্যান্ট। এর পরশনে আপনি কনফার্মেশন পাচ্ছেন। তাহলে আজকে মোটামুটি মুভিং অ্যাভারেজ শেখা শেষ, ভলিউম শেখা শেষ। দেন একটা ভার্টিক্যালি যদি কোনো জায়গার প্রাইজের মুভমেন্ট বের করতে চাই, কোথায় সব থেকে বেশি ভ্যালুয়েবল ট্রেড হয়েছে অথবা কোথায় সব থেকে বেশি এগ্রেসিভ ট্রেড হয়েছে, তখন আমরা এটা ইউজ করতে পারি। যেমন এটার মাধ্যমে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে পারবো, বুঝছেন? এটার মাধ্যমে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে পারবো যে কোথায় সব থেকে বেশি ট্রেড হয়েছে, ওকে। এটার মাধ্যমে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে পারবো। আপনি যদি ক্যান্ডেল দেখেন, 15 মিনিটের ক্যান্ডেল, 15 মিনিটের ক্যান্ডেল, ইটস আ হিউজ টাইম জোন। আর 5 মিনিটের উপরের ক্যান্ডেলে গেলেই ক্যান্ডেলস্টিক সাইকোলজি কাজ করে, কারণ 15 মিনিটের ক্যান্ডেলের ভিতরে চাইলেও মার্কেট ম্যানিপুলেট করতে পারবেন না, বুঝছেন? দ্যাটস ওয়াই দেখেন এইখান থেকে সেলিং কনফার্মেশন, ট্রেড এন্ট্রি, প্রফিট, বুঝছেন? এই জোনটা, তাহলে এইখানে এগ্রেসিভলি ট্রেড হয়েছে, এটার আমি অ্যাজ আ সেলিং জোন হিসাবে ডিফাইন করে রাখি যে এইখানে সেল হবে, ওকে। এবার কি হবে, মার্কেট যদি এই পর্যন্ত যায়, ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে যদি ট্রেড না নেয়, সমস্যা নেই। একটা ফেয়ার ভ্যালু না হইলে আমার নেক্সট কতটুক টার্গেট, সাপ্লাই জোন টার্গেট, এটা একটা সাপ্লাই জোন, কারণ এই জায়গা থেকে প্রাইজের মুভমেন্ট আসছে। তাহলে ফেয়ার ভ্যালু যদি না হয়, সাপ্লাই জোন থেকে হবে, কারণ এখন পর্যন্ত পুল ব্যাকের নিচে, বুঝা গেছে? এবার এই সেম জিনিসটা ডাউন ট্রেন্ডও সম্ভব, বুঝছেন? এই সেম জিনিস ডাউন ট্রেন্ডও সম্ভব। ওকে, আপনার ট্রেন্ড যদি ডাউনে থাকে, দেখাচ্ছি 1 মিনিট। ধরেন আপনার ট্রেন্ড আছে ডাউনে, বুঝছেন? এবার ডাউনে ট্রেন্ড থাকার পরে এই জায়গাটাতে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। যেহেতু এই জায়গাটাতে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এইখান থেকে প্রাইস আপে যাওয়ার কথা, এখান থেকে যদি আপে যাওয়ার কথা, যদি না যায়, নেক্সটে কী হবে? এই জায়গায় যদি আপনার কোনো ডিমান্ড জোন থাকে, কারণ এখান থেকেই তো প্রাইস এগ্রেসিভলি মুভ নেবে, এখান থেকে এগ্রেসিভলি মুভ নিলে এটা হবে আপনার ফ্লো জোন, এই জায়গাটাতে আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ আসবে। তাহলে এইটা আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ। এইখান থেকে যদি প্রাইস এসে কোনো কিছু কারেকশন না করে, হইতেই পারে ট্র্যাপ, নো প্রবলেম। বা এখানে যারা অনেক কোয়ান্টিটিতে বাই করছে, অর্ডারগুলো এখানে পড়ে আছে, ও নিতে পারে নাই বা নিতে চাচ্ছে না, ও চাচ্ছে আরও কমে কিছু নিব। এখানে তো প্রাইস 3 টাকা, ও চাচ্ছে প্রাইস আরও কমুক, 2 টাকা হইলে আমি নিব, তখন ও প্রাইসটা আরও নিচে নামাবে। বাট এটা মনে রাখবেন, ফেয়ার ভ্যালু যদি কাজ না করে, এরপরে ডিমান্ড জোন থেকে মার্কেট 200% শিওর কাজ করবে, এটা মাথায় রাখেন। এইখানে যদি ভ্যালিড ফেয়ার ভ্যালু থাকে আর এখান থেকে যদি ওরা অর্ডার না নেয়, তার মানে ওরা থিঙ্কিং কী করতেছে যে এই জায়গায় প্রাইসটা কম আছে, এটা তো আমার অর্ডার অলরেডি এক্সিকিউট আছেই, আমি প্রাইসটারে আরও নিচে নিয়ে যাই 2 টাকায় কিনা, দেন আমি এইখান থেকে মার্কেট আপে নিব। তাহলে ফেয়ার ভ্যালু যদি কাজে না দেয়, কী কাজে দিবে? ডিমান্ড জোন কাজে দিবে অথবা সাপোর্ট কাজে দিবে। তাহলে ফেয়ার ভ্যালু ব্রেক হইলে মার্কেট কোত্থেকে নিবে? ডিমান্ড জোন থেকে নিবে। এটা একটু মাথায় রাখেন। এটা যদিও আজকে আউট অফ দ্য টপিক ছিল, বাট বুঝাই দিলাম, ওকে। দেন আমরা ফিবোনাচ্চি দেখব।
এখন আমরা যেটা দেখবো সেটা হলো ফিবোনাক্কি। ফিবোনাক্কি আমরা কেমনে ইউজ করি? তাহলে আসি, হোয়াট ইজ ফিবোনাক্কি? ফিবোনাক্কি জিনিসটা কি? ফিবোনাক্কি জিনিসটা হলো ভাই একটা গোল্ডেন রেশিওর নাম্বার। এই নাম্বারটার মাধ্যমে দুনিয়ায় বহুত জায়গায় অনেক ধরনের চেঞ্জিং ঘটে এবং মানুষ এই নাম্বারগুলারে মানেও, বুঝছেন? যেমন আমি এইখানে যাই, সরি, এই যে এইখানে যাই, ফিবোনাক্কি দেই। এখন এই ফিবোনাক্কিটা ইউজ কেমনে করব? নাম্বারগুলো পরে দেখাই, ফিবোনাক্কিটা ইউজ কেমনে করব। এবারে ফিবোনাক্কিটা ইউজ করার জন্য ধরেন মার্কেট এইখান থেকে উপরে গেছে, ওকে? উপরে যাওয়ার পর মার্কেট এইখান থেকে রিভার্সাল নিয়ে উপরে যাবে। এখন এই যে রিভার্সালের জোনটা, এইটা তো আপনি জানেন না এই রিভার্সালটা কোত্থেকে নিবে। এই রিভার্সালটা কি এই জায়গা থেকে নিবে, না এই জায়গা থেকে নিবে, না নিউ বস বানাইলে নিবে? আপনার ট্রেডটা এন্ট্রি কই নিবেন, ট্রেডটা এন্ট্রি কই নিবেন এবং আপনার স্টপ লসটা কই থাকবে, এই জিনিসটা ডিফাইন করার জন্য আপনার ফিবোনাক্কি জিনিসটা প্রয়োজন। তাহলে ফিবোনাক্কির ভিতরে কিছু নাম্বার দেয়া থাকে, যেই নাম্বারটার মাধ্যমে আপনি এটা ডিফাইন করতে পারেন যে আমার ট্রেডটা কতটুকু পর্যন্ত আমি চাইলে হোল্ড করতে পারবো এবং কোন জায়গা থেকে আমি এন্ট্রি নিতে পারবো আর কোন জায়গায় যেয়ে আমি এক্সিট করে ফেলতে পারবো। ওকে, তাহলে একটা ডাউন ট্রেন্ড, মার্কেট এখান থেকে ডাউনে আসে, পুল ব্যাক নিয়ে মার্কেট নিচে যাচ্ছে। ওকে, এই পুল ব্যাক থেকে আপনি কেমনে এন্ট্রি নেবেন, কোনটা আপনার জন্য ভ্যালিড এন্ট্রি এবং কখন আপনার এন্ট্রিটা নেওয়া উচিত, কোন সিচুয়েশন পর্যন্ত নেওয়া উচিত, কারণ মার্কেট তো এইখানে গেলে ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাবে, তাই তো? কোন পর্যন্ত গেলে আপনি নিতে পারবেন, এই জিনিসটাই ডিফাইন করবেন আপনি ফিবোনাক্কি রিট্রেসমেন্টের মাধ্যমে। ওকে, তাহলে মুভিং অ্যাভারেজটা সরাই দিই। এবার ধরেন আমি এখান থেকে একটা ডাউনের ট্রেড পাচ্ছি, রিজন কি? ট্রেন লাইন ফলো করতেছি আমি। ট্রেন লাইন ফলো করার ফলে এখান থেকে আমি একটা ট্রেন লাইন ফলো করতেছি, ডাউন ট্রেন্ডের জন্য আমি ট্রেড খুঁজতেছি। ওকে, সমস্যা নেই, বাট এখান থেকে কতক্ষণ পর্যন্ত আমার এই জায়গাটা ভ্যালিড, ওইটা জানার জন্য আমার কি লাগবে? ফিবোনাক্কি লাগবে। এই যে ফিবোনাক্কিতে যাব, যদি আমি ডাউন ট্রেন্ডে করি তখন আমি উপরের থেকে নিচের দিকে টানবো, উপরের থেকে নিচের দিকে টানবো কেমনে? এই যে এই জায়গায় ধইরা, সরি আমি তো অন্য কিছু নিয়ে নিছি। আচ্ছা, ফিবোনাক্কি নিলাম, উপর থেকে নিচের দিকে টানবো, বুঝছেন? উপর থেকে নিচের দিকে টানবো একটা ট্রেন্ড বা একটা এগ্রেসিভ বাইং যেখান থেকে হয়েছে। এবার হইতে পারে আপনি এটা যদি এগ্রেসিভ বাইং সেলিং ধরেন, এখান থেকে যদি বাইং ধরেন, ওকে, কাট অফ আমি এই জায়গাটাকে থেকে ধরি। আপনি নিজেই দু একদিন প্র্যাকটিস করলে বুঝে যাবেন কোন থেকে কাজ করতেছে। এটা আমি এইভাবে প্লট করে দিলাম, ওকে, এই যে একটু আগে বাড়ায় রাখলাম। ওকে, দ্যাটস ইট। এবার দেখেন এই সাইটে কিছু গোল্ডেন রেশিওর নাম্বার আছে, 0.2, 0.3, 0.5, 0.6। এইখানে দুইটা শব্দ আছে, একটা হলো ফিবোনাক্কি আর একটা হলো রিট্রেসমেন্ট। তাহলে রিট্রেসমেন্ট আর একটা হলো পুল ব্যাক, এই দুইটা জিনিসের ভিতরে পার্থক্য কি? রিট্রেস নিয়ে যদি মার্কেট এইসব লেভেল থেকে ডাউনে যায় ওইটা হবে কি? পুল ব্যাক। যদি রিট্রেস নিয়ে নিচে না যায় তাইলে আমরা কি বলবো? রিভার্সাল হয়ে গেছে। এবার এই ফিবোনাক্কির মাধ্যমে আপনি এইটা ডিফাইন করতে পারতেছেন যে আপনার এই নতুন হায়ার হাই বানানোর পরেই আপনার ট্রেন্ড রিভার্সাল হবে এমন কোনো কথা নেই। এই জায়গা থেকেও আপনি ট্রেন্ড রিভার্সালের সংকেত পাওয়া যাবেন। যত দিন যাবে তত নতুন নতুন জিনিস আপনার মাথায় ঢুকবে, সো প্যারা নাই ইনশাল্লাহ। তাইলে এতক্ষণ আমরা কি জানছি? ট্রেন্ড যদি রিভার্স হইতে হয় এখান থেকে আইসা নিউ হায়ার হাই বানাইতে হবে। ইয়েস, ইটস ভ্যালিড, 100% ভ্যালিড, ওইটা 100% ভ্যালিড। বাট আমরা যখন স্পেশালি শুধু ফিবোনাক্কি ইউজ করে ট্রেড করতে যাব তখন আমাদের ডিফারেন্ট সাইকোলজিও এটার মাধ্যমে আমরা এগ্রেসিভ ট্রেড করতে পারবো। এগ্রেসিভ বুঝেন, একটা কথা আছে না, রিস্ক হ্যাঁ তো ইস্ক হ্যাঁ, সেম জিনিস। আপনি যদি কোনো কিছুর উপরে বেশি এগ্রেসিভ হয়ে যেতে চান তখন আপনি এই জায়গা থেকে নিয়ে নিতে পারেন। যেমন ধরেন মার্কেট এই জায়গাটা থেকে একটা মুভ নিবে, এইখান থেকে মার্কেট মুভ নিয়ে উপরে যাবে, আপনার আমি কি করব? বইসা থাকবো যে মার্কেট এইখান থেকে ব্রেকআউট হবে, নিউ হায়ার হাই বানাবে, এইখান থেকে কনফার্মেশন পাবো, তারপর আমি এইখান থেকে ট্রেড নিব। হইতেই পারে মার্কেট এইখান থেকে সুন্দর একটা মুভ দিয়া মার্কেট কনসলিডেশন হয়ে গেছে, আপনি আমি এই মুভটা লস করে ফেলছি। এই মুভটা যে আমরা অলওয়েজ পাবো ব্যাপারটা এমন না, বাট এই জিনিসটা আমরা পাবোই শুধু এগ্রেসিভ ট্রেডের মাধ্যমে। রিস্ক, এক কথায় রিস্ক যেমন নেবেন এখানে বুমিংও তত আসবে, আবার লসও তেমন হবে, বাট লসটা তো সীমিত। এটা তো ফরেক্সের মজা, লসটা হলে তো $10 হইলো, বা একটা মুভ ধরে ফেললে তো এই $10 $50 হয়ে গেল। 1:5 ইজি একটা মুভ। নিউজের সময় যদি ট্রেড পান, একটা মুভ ধরতে পারলে 1:10 1:5 নর্মালি হয়ে যায়। তখন আপনি এইসব জায়গায় যদি এগ্রেসিভ ট্রেড নিয়ে $10 $10 $20 দুইটা স্টপ লসও করেন, বাট একটা ট্রেড যখন আপনার এক্সিকিউট হবে আপনি একসাথে তো 1:5 পেয়ে যাচ্ছেন, 1:6 পেয়ে যাচ্ছেন। এই এগ্রেসিভ মুভমেন্টগুলোর জন্য আমরা কি ইউজ করতে পারবো? এই এগ্রেসিভ মুভমেন্টগুলোর মাধ্যমে আমরা ফিবোনাক্কি ইউজ করতে পারবো। তাহলে এটা ড্র কেমনে করবো?
এটা ড্র করব হলো যেখান থেকে এগ্রেসিভ সেলিং আসবে, ওইখান থেকে আবার যেখান থেকে এগ্রেসিভ বাইং আসবে। এটা কি এগ্রেসিভ বাইং না? এই জায়গাটাতে ক্যান্ডেলের মুভমেন্ট দেখলেই বোঝা যায় এই জায়গাটাতে এগ্রেসিভ বাইং আসছে। এখন কি এই এগ্রেসিভ বাইংগুলো ভ্যালিড? ভলিউম লাগায় দেখি। খারাপ না, মোটামুটি চলে, কারণ এই জায়গায় একদম একদম বাজেও না। এখানে এগ্রেসিভ ট্রেড আসছিল, ঠিক আছে, বাট এর পরের যে ভলিউম, এই ভলিউমের তুলনায় এই ভলিউমগুলো একদম খারাপ না, তো আমি বলতে পারি এটার ডিমান্ড জোন, বুঝছেন। বাট ডাউন ট্রেন্ডে আমার ডিমান্ড জোন তো আনভ্যালিড। কেন? ডাউন ট্রেন্ডে আমি শুধু আপের ট্রেড খুঁজবো, ডাউন ট্রেন্ডে আমি শুধু ডাউনের ট্রেড খুঁজবো, এখানে কিন্তু আমি কোনো আপের ট্রেড খুঁজবো না, তাই না? এখানে আমার ডিমান্ড জোন ভ্যালিড আনভ্যালিড জানার দরকার নাই, আমার আপ ট্রেন্ডটা জানার দরকার। তাহলে এখান থেকে ড্র কেমনে করবো? এইখান থেকে এই পর্যন্ত এগ্রেসিভ সেলিং, এখান থেকে আসবো, যদি ডাউন ট্রেন্ডে ড্র করি, এখান থেকে ডাউন ট্রেন্ডে ড্র করলে উপর থেকে নিচের দিকে নিয়ে আসবো, তাহলে আপনার লেখাগুলো সোজা থাকবে, তা না হলে লেখাগুলো উল্টা হয়ে যায়, বুঝছেন? ওকে, এই যে একদম হাই টু হাই, লো টু লো দিয়ে দিলাম। এবার এখানের নাম্বারগুলো দেখেন, যদি মার্কেট 0.2 লেভেল থেকেই রিজেকশন নেয়, ভালো, ভ্যালিড। তাহলে এখান থেকে যদি রিজেকশন নেয়, এখান থেকে যদি আপনি ট্রেড এক্সিকিউট করেন, এটা হবে আপনার টার্গেট, এই জিনিসটা হবে আপনার স্টপ লস, বুঝছেন? যেমন আপনি এইখান থেকে শর্ট সেল করছেন, এই যে 0.2 লেভেল থেকে রিজেকশন নিচ্ছে মার্কেট, যদি নেয় তাহলে এই জায়গা থেকে এটা হবে আপনার স্টপ লস, এতটুকু হবে আপনার টার্গেট, অলমোস্ট 1:2, বুঝা গেছে? যখন মার্কেট এইখান থেকে এগ্রেসিভ, এই যে এই আপনি আপনার নিচ থেকে ট্রেড নেবেন, এই জায়গা থেকে ট্রেড নেবেন, এটা হলো আপনার স্টপ লস, এটা হলো আপনার টার্গেট হিট। ওকে, বুঝছেন? 1:2, ছোট ছোট মুভমেন্ট আসতেছে এই জায়গা থেকে, বাট ক্যাপিটাল বড় হইলে এই মুভমেন্ট বহুত। আপনি ফরেক্সে ডেমোতে $100 নেবেন, যদিও এখন আমি ওই দিন দেখাই নাই, দেখাইব ইনশাল্লাহ। 1000 যদি লেভারেজ নেন, আপনি $100 হয়ে যাবে কত? $10,000 ক্যাপিটাল। এতটুক মুভমেন্টে আপনি $40-50 বানায় ফেলতে পারবেন, বুঝছেন? এতটুকু মুভমেন্টে 40 1:2 1:1 হইলে এনাফ, মোর দ্যান এনাফ। বাট এইটা আইডিয়াল নাম্বার না, গোল্ডেন রেশিওর নাম্বার বলে কোনটারে? 0.5, 0.6, এই দুইটারে বলে হলো গোল্ডেন রেশিওর নাম্বার। তাহলে ফিবোনাক্কির ভিতরে 0.5, 0.6 হলো গোল্ডেন রেশিও নাম্বার। যদি মার্কেট এই জায়গা থেকে আইসা রিজেকশন নেয়, মার্কেট এইখান থেকে আইসা রিজেকশন নিচ্ছে, কি পুল ব্যাক, এটা কি? এটা হলো একটা পুল ব্যাক। তাহলে এই পুল ব্যাক থেকে আমি কনফিডেন্টলি ট্রেড নিতে পারতেছি কিসের মাধ্যমে? ফিবোনাক্কির মাধ্যমে। এবার আমার স্টপ লসটা ডিফাইন করা অনেক সহজ হয়ে গেছে। যখন আমি এখান থেকে শর্ট টার্ম ট্রেড নিব, এখান থেকে যেহেতু ডাউন ট্রেন্ড, এইখান থেকে পুল ব্যাক নিলে মার্কেট 0.6 থেকেও যদি এইখান থেকে আপনি দেখেন সেলিং আসতেছে এই দাগটার এইখানে, তখন আপনার জন্য এটা ভ্যালিড পুল ব্যাক। 0.7 থেকেও যদি এইখানে নিচে আসে মার্কেট, ওইটাও আপনার জন্য ভ্যালিড, বাট গোল্ডেন রেশিও বলা হয় এই দুইটারে। তাহলে ধরেন মার্কেট এইখান থেকে এই পর্যন্ত গেছে, মার্কেট এখান থেকে টুকুর টুকুর করে এই পর্যন্ত গেছে, এইখানে এসে আপনার বেয়ারিশ কিছু দিচ্ছে, তখন কি করবেন আপনি? তখন আপনার ফার্স্ট যেটা, এইখান থেকে আপনার ট্রেডটা এক্সিকিউট যদি করেন, এই যে 15 লেভেল না, 6 থেকে 7, এই দুইটার মিডল হবে আপনার স্টপ লস। টার্গেট কই? নেক্সট এই পর্যন্ত হবে আপনার টার্গেট, 1:1, নো প্রবলেম। দেন আপনি যখন এখান থেকে আপনি এগ্রেসিভলি মুভ করতেছেন, রিজন কি? এটা পুল ব্যাক জোন। পুল ব্যাক থেকে মার্কেট কই আসবে? মিনিমাম নিউ বস বানাবে, দেন হায়ার লোয়ার লো বানাবে। তাহলে এখান থেকে এটা হলো আমার ফার্স্ট, যদি ফার্স্ট হয়, ক্যান্ডেলের মুভমেন্ট ভালো থাকে, এই পর্যন্ত যদি আসে, ক্যান্ডেল ভালো দেখেন, ওকে, ট্রিল করেন। ট্রিল করার পরে আপনার এই জায়গাটা, এবার আপনার স্টপ লস আগের জোনে চলে যাবে, আপনার আসল ক্যাপিটাল বাইচে গেছে। ওকে, এবার কি হচ্ছে? আপনার ক্যাপিটালটা যেই তোটুক প্রফিট হয়েছে, ওই প্রফিটের মাধ্যমে আপনি এইখান থেকে ট্রেড করতেছেন, বুঝা গেছে? দেন আবার এই ঘর যদি পূরণ হয়, আবার এই দাগে এখানে এসে যদি আপনি এগ্রেসিভ কিছু দেখেন, তখন আপনি এইখান থেকে আবার ট্রেড নিতে পারবেন। এই যে এইখান থেকে করলেন, এইটারে আপনি করলেন আপনার স্টপ লস নিচে। ওকে, দেখেন এইখানে দেখেন, তাইলেই বুঝতে পারবেন আপনি। বাট এটার জন্য তো আমার আপ ট্রেন্ড লাগবে। ওকে, আমি একটা আপ ট্রেন্ড দেখাই। আপ ট্রেন্ড, ওকে, ধরেন এইখান থেকে আপনি এই যে একটা পুল ব্যাকের জোন, মার্কেট এখান থেকে আপে যাচ্ছে, হ্যাঁ মার্কেট আপ ট্রেন্ড, মার্কেট এখান থেকে আপে যাচ্ছে, আপনি একটা পুল ব্যাকের জোন খুঁজতেছেন, এখান থেকে আপনি পুল ব্যাকের জোন খুঁজবেন। ওকে, তাহলে কী করবো? আমরা সবার আগে ফিবোনাক্কিতে যাব, যেহেতু আপ ট্রেন্ড, নিচের থেকে উপরের দিকে প্লট করব। ওকে, এই যে করলাম, দিলাম টাই না। ওকে, ডান।
এখন কি হইল, মার্কেট নিচে আসতেছে, পুল ব্যাক নিবে, কই প্রাইস কই কনসলিডেশন করছে 0.5, গোল্ডেন রেশিওর এখানে কি করছে, কনসলিডেশন করছে। ওকে, দেখেন এইখান থেকে 0.5 যখন ভাঙছে আপনি এইখান থেকে ট্রেড এক্সিকিউট করে দিছেন, ওই যে সেম জিনিস এখান থেকে ট্রেডটা এক্সিকিউট করে দিছেন। স্টপ লস কই, এই সরি একটু বড় করতে হবে, স্টপ লস কোনটা, এই যে হবে আপনার স্টপ লস 0.5 রেশিও হবে আপনার স্টপ লস। ওকে, টার্গেট কই, এই পর্যন্ত আপনার টার্গেট। এখন এইখানে তো আপনার লস হয়ে গেল, হবে ভাই কিচ্ছু করার নেই, হবে আপনার লস, এই মাইনা নিতে হবে, কিচ্ছু করার নেই, আপনার লস হবে, আপনার মাইনাও নিতে হবে, এইটাই ট্রেডিং। বাট মোস্ট অফ দ্য কেসেস 10টা ট্রেড করলে আপনার, ওই যে আমি তো ফার্স্টের দিনের থেকেই বলতেছি, আপনার মাথায় সাইকোলজি দিয়েই রাখতেছি আগে থেকেই, যাতে কোনো ধরনের মিসকনসেপশন না থাকে আপনার, যে আপনি 10টা ট্রেড করলে আপনি 5টা লস করবেন। দুনিয়ার সব থেকে বড় যে ট্রেডার, তাও 10টা ট্রেড করলে ওনারই 6টা লস হয়, আপনার হবে না, হবে। বাট আপনার রিস্ক টু রেশিও যখন বেশি হবে আপনি প্রফিট করবেন। ওকে, সমস্যা নেই। বাট আপনি তো এখান থেকে মার্কেটের সাইডওয়েজও দেখবেন, এখান থেকে একটা ট্রেড দেখছেন আপনার লস হয়েছে, এখান থেকে যখন আপনি বুলিশ সিগন্যালটা পাইছেন তখনই আপনি এখান থেকে ট্রেড নিয়ে নিছেন, বুঝছেন। বাট এখান থেকে মার্কেট সাইডওয়েজ হয়ে গেছে, কারণ আপনার ট্রেড এইখানে এসে আপনার ট্রেড লস হয়েছে, বুঝছেন। এই জায়গাতে যখন আপনার ট্রেড লস হয়েছে দেন আর আপনার ট্রেড নেন নাই কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না আপনার এই গোল্ডেন রেশিওর যে জোন, এই জোন ভাঙ্গা গেছে। এখন কই ভাঙছে গোল্ডেন রেশিওর জোন, এই যে এইখান থেকে ভেঙে গেছে। ওকে, বাট এইখানে ট্রেড নেওয়ার আগে তো আপনার ভলিউমও চেক করবেন, আপনি এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজও চেক করবেন, তখন তো আপনি চাইলেও এখান থেকে এগ্রেসিভ ট্রেড নেবেন না, বুঝছেন। যেমন ধরেন আপনি এইখান থেকে ট্রেডটা নিতে চাইছেন, এই ক্যান্ডেলের কনফার্মেশনের পরেই ট্রেড নিতে চাইছেন, বাট আপনি কি করবেন, এই ক্যান্ডেলটা তো সবার আগে মার্ক করবেন, তাই তো, এইটারে মার্ক করলেন, অনেক কিছু চিন্তা করেই তো আপনি ট্রেড নেবেন, তার আগে তো নেবেন না। আচ্ছা, এইটারে করছেন মার্ক, ওকে, ফিবোনাকিটা সরাই দেই, ওকে, এটার মার্ক করছেন। এবার এটার মার্ক করার পর আপনি শর্টার টাইম ফ্রেমে গেছেন, 1 মিনিটে গেছেন, কি দেখার জন্য, ভলিউম দেখার জন্য। কই ট্রেডটি তো দেখি না এটা, আচ্ছা এইখানেই তো ছিল, হ্যাঁ এটা। ওকে, এই জায়গায় আমি একটা হরিজন্টাল লাইনও প্লট করে দিই, অথবা একটা হরিজন্টাল রে প্লট করে দিই। ওকে, এখান থেকে শুরু হয়েছে, এবার আমি শর্টার টাইম ফ্রেমে যাই, হরিজন্টাল রের ওইখানে খুঁজি, ও ডাটা পায়ে যাব, এই যে, যদিও অনেক আগে চলে আসছে, এত ট্রেড আমি আসবো না। হ্যাঁ, এইখানে আপনার ট্রেড আসলেই লস হইতো, কারণ এখানে শর্টার টাইম ফ্রেমে আপনি ভালোই দেখছেন, আপনার ভলিউমও ভালো ছিল, সব ভালো ছিল, এটা আপনার 100% ট্রেড লস হইতো, বুঝছেন। বাট এটা তো লস তো হইতো, বাট অলওয়েজ তো আর হবে না এমন। সো আবার আরও কিছু দেখবেন, মার্কেটের সাইডওয়েজ সিচুয়েশন মেশন দেখবেন, বাট মাইনে নিতে হবে ভাই, লস তো মাইনে নিতে হবে, কিছু করার নাই। বাট এইখান থেকে, বা আমি অন্য একটা চার্টে যাই, বাট কাজ করবে ভাই, আমি নিজেও বলি করে, আপনারটাও করবে, সমস্যা নাই। বাট খুঁজতে তো আপনার এইভাবেই হবে, ডিফেন্স যদি করেন এইভাবেই হবে। যেমন এই যে এই জায়গাটাতে দেখেন, এখান থেকে সেলিং আসছে, আমি এখানে দেখতেছি ভলিউম টলিউম সব বাদ, আমি হ্যাঁ নিচ থেকে উপরে নিব, ওকে নিলাম। দেখেন তো এখান থেকে কাজ করছে কিনা, করবে, সারা দিন কাজ করবে, কোনো ইন্ডিকেটার আপনার 100% কোনো শিওর কিছু দিতে পারবে না, ইম্পসিবল। যদি হইতো তাহলে যে ইন্ডিকেটার বানাইছে মার্কেটের সব টাকাও নিয়ে যেত, পসিবল না। ইন্ডিকেটার আমাদের কি করে, ইন্ডিকেটারের মাধ্যমে আমরা জাস্ট একটা অন্যরকম একটা ডিফাইন খুঁজে পাই, যে হ্যাঁ এইখান থেকে এই জিনিসগুলো হইতে পারে, এইখান থেকে এই জিনিসগুলো হইতে পারে। এবার দেখেন 0.6 কি আপনার গোল্ডেন রেশিও, মার্কেট 0.7-এর পর যখন 0.6 এই যে ক্যান্ডেলটা দিয়ে ব্রেক করছে, এই ক্যান্ডেলটা দিয়ে ব্রেক করছে এইখানে, তখন তো আপনি এখানে ট্রেড নিয়ে নিতেন লং পজিশন। এই যে এইখানে এই রেড ক্যান্ডেল কিন্তু আপনি দেখতেন না, কারণ তখন ওই রেড ক্যান্ডেল আপনার ফর্ম হইতো না। আপনার স্টপ লস কতটুক থাকতো, এইটা হয়তো আপনার স্টপ লস, একদম ছোট, এই একটা ক্যান্ডেল হয়তো আপনার স্টপ লস। টার্গেট, ফার্স্ট টার্গেট কতটুক, এইটা বড় হচ্ছে ট্রিল, বড় হচ্ছে ট্রিল, বড় হচ্ছে ট্রিল, কত সুন্দর মুভ দিছে দেখছেন, 1.7। সো আপনি ইউজ করবেন, 5টা ট্রেড লস করবেন, ফার্স্টেই বলছি
একটা ট্রেড প্রফিট করবেন 1:4 1:5 চলে আসবে। 5টা ট্রেড করছেন, 2টা ট্রেড লস করবেন মানি ম্যানেজমেন্ট করে। $10 করে যদি আপনার কাছে $100 ক্যাপিটাল থাকে, $10 ঝুঁকি নিয়ে ট্রেড করেন। প্রথম 5টা যদি লস হয়ে যায়, পরের 5টা আপনার প্রফিট দেবে। আর এমন কখনোই হয় না ফরেক্সে যে আপনি টানা 5টা ট্রেডে লস করছেন। একমাত্র তখনই করবেন যখন আপনি এগ্রেসিভ ট্রেড করবেন। আপনি পাগল হয়ে যাবেন আপনার টাকা উঠানোর জন্য, যে আমি কেমনে লস করলাম, লস কেন হইলো। রিকভারির চক্করে যখন ট্রেড করবেন, রিভেঞ্জ ট্রেড করবেন তখন। আচ্ছা, এই যে ট্রেডটা আপনি অফ করবেন, এই ট্রেডটা কই যেয়ে অফ করবেন বলেন তো? এই ট্রেডটা অফটা কই যেয়ে করবেন? যখন আপনি এই জায়গা থেকে এই ক্যান্ডেলটা পুরোপুরি ফর্ম হয়ে যাবে, তার আগে তো আর অফ করবেন না। আপনার উইনিং ফার্স্টে তো ট্রিল করতেছেন, আপনি আস্তে আস্তে ট্রিল করতেছেন। যখনই দেখতেছেন এই টাইপের ক্যান্ডেল হচ্ছে, আস্তে করে ট্রেডটা অফ করে দিবেন, শেষ। তাও তো আপনার 1:6, হিউজ। সো এই টাইপের মুভমেন্ট আপনি বহুত পাবেন। আমি আবার ড্র করে দেখাই, এই দিকেও যখন প্রাইস ফল আসছে, আবার এখান থেকে নিলেও আপনি প্রফিট করতে পারতেন। দেখেন, এই যে নিচ থেকে উপরে, ওকে আমি প্লট করে রাখি। এই যে দেখেন, এই যে 0.5 লেভেলে আসছে, এই যে 0.8 হলো আপনার কনফার্মেশন ক্যান্ডেল, এখান থেকে আপনার ট্রেড নিছেন। ওকে, এটারই আমি আবার নিয়ে দিই। ওকে, এই যে এখান থেকে আপনি ট্রেড নিছেন। এই যে স্টপ লস কই? এই বক্স। টার্গেট কই? এই বক্স। 1:1.5, সমস্যা নেই, হোক আস্তে আস্তে। এটা ভালো হয়েছে, মার্কেট সাইডওয়েজ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে যাচ্ছে, ট্রেন্ড লাইন ফলো করে যাচ্ছে, সমস্যা নেই। এখানে কিন্তু আপনার এই যে একটা লাইনও দিয়ে দিছে, দেখছেন ফিবোনাক্কির, যে ট্রেন্ড লাইন ফলো করে যাচ্ছে। ওকে, যেতে থাকেন। যখনই আপনি বেয়ারিশ কিছু দেখতেছেন মার্কেটের ভিতরে, ট্রিল করতে থাকেন। অনেকে জিজ্ঞেস করবে ক্লাসের পরে, ভাই ট্রিল কি? ট্রিল জিনিসটা হলো যে আপনার একটা ট্রেড এক্সিকিউট হচ্ছে, ধরেন এই জায়গা থেকে আপনি একটা ট্রেড নিছেন 1:1, ওকে, এইখান থেকে আপনি ট্রেড নিছেন 1:1। আপনার প্রাইস মুভমেন্ট করে আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে, উপরের দিকেই তো যাচ্ছে। এই ক্যান্ডেলটায় আপনি এখানে ট্রেডটা বাড়াইলেন আস্তে আস্তে, স্টপ লস দিয়ে রাখছেন, স্টপ লস ফিক্সড, বাট আপনার টার্গেটটা ফিক্সড না। যদিও এটার ক্লাস এখনও আসে নাই, এটা ফরেক্সের যেদিন ডাউনলোড করাবো সব কিছু ওই দিন দেখাবো, তাও একটু বলে দিই। আর এটা নিয়ে কেউ কোশ্চেনও করবেন না, সব জানাই দিব আপনার ইনশাল্লাহ। ট্রিল কেমনে করবেন, স্টপ লস, টার্গেট হিট কি, সব জানা যাবেন। আগে আমার রিয়েল অ্যামাউন্ট নিয়ে দেখাইতে হবে, তার আগে না, বাট তাও একটু বুঝাই দিই। এখান থেকে যখনই মার্কেট একটু প্রফিট আসছে, আমি কি করছি, এই যে জোনটা, এই জোনটা কি ছিল? এই জোনটা ছিল আমার এন্ট্রির জোন। এবার আমি এন্ট্রির জোনটা চেঞ্জ করে দিছি। কেমনে? এই এন্ট্রির জোনটা আমি সামনে নিয়ে দিছি, আর এই এন্ট্রির জোনে আমার স্টপ লসটা লাগাই দিছি। এবার কি হবে? এই জায়গাতে আমার প্রফিটে আছে, এই রেডের যে জায়গা, এই জায়গায় কি আমার টাকা লাইগা আছে? না, এইখানে মার্কেটের টাকা লাইগা আছে। কারণ আমার টাকা তো এই জায়গাটুকু লাইগা ছিল, আমার টাকা এইখানে লাইগা ছিল, যতটুকু আমি স্টপ লস দিছি এইখানে আমার টাকা লাগা ছিল। বাট আমার টাকা তো আমি ট্রিল করে ফেলছি, উঠায় ফেলছি। এটা এইখানে করা যাবে না, এটার জন্য এক্সচেঞ্জে যাওয়া লাগবে, দেখাই দেবো। বাট আমার টাকা তো আমি উঠায় ফেলছি, যেহেতু এখান থেকে উঠায় ফেলছি, এবার মার্কেটের টাকা দিয়ে আমি ট্রেড করতেছি, মার্কেট আমার দিচ্ছে, ট্রেড করতেছি। ওকে, এবার আমি আরেকটু ট্রেড করলাম, এই ক্যান্ডেলটা ট্রেড করলাম। এবার কি হয়েছে? ওকে, আমি প্রফিট বুক করা শুরু করছি। ফার্স্ট ট্রেলে স্টপ লস বাঁচাইছি, এবার প্রফিট বুক করতেছি। এখান থেকে 50% নিলাম। এবার এইখান থেকে কিন্তু আমার প্রফিট শুরু, কারণ এখান থেকে আমি ট্রেডটা এক্সিকিউট করছি। নিচে গেলে লসে করতাম, যেহেতু মার্কেট উপরে গেছে, এখান থেকে আমি প্রফিট বুক করলাম। এবার আমি 1:2 প্রফিট বুক করে ফেলছি। 1:1 আমার ট্রেড চলতেছে, আবার 1:1 আমার এটা কি স্টপ লস। এবার মার্কেট যদি আস্তে আস্তে স্টপ লসের কাছাকাছি আসে, আমি ট্রেড অফ করে দিব। তাহলে এই হইলো আমার 1:1 প্রফিট, এইখানে হইলো আমার 1:1.5 প্রফিট। আমার ক্যাপিটাল তো আমি আগেই বাঁচায় ফেলছি, বুঝছেন? আর যদি মার্কেট উপরে যেতে থাকে, যাক না, কে আটকাইছে, সমস্যা কি? যখনই দেখবো বেয়ারিশ কিছু পাইছি, আস্তে করে ট্রেডটা অফ করে দিব। বাট এটার জন্য এক্সচেঞ্জ যাওয়া লাগবে, এটা নিয়ে কেউ কোশ্চেন করেন না প্লিজ। তাহলে আজকে কয়টা ইন্ডিকেটার শিখলাম ভাই? এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ শিখলাম, দেন আপনার ভলিউম শিখলাম, এডিএক্স আজকে দেখাইলাম না, আরেকদিন দেখাবো, কালকে দেখাবো ইনশাল্লাহ। ফিবোনাক্কি শিখাইলাম, ফিবোনাক্কি দেখলাম। দেন এখান থেকে আমরা আরেকটা জিনিস দেখছি, সেটা হলো ফিক্সড রেঞ্জ প্রোফাইল। ওকে, কারণ এখন থেকে লাগাতার ক্লাস নিব, 1 ঘন্টা 1.5 ঘন্টার বেশি ক্লাস করলে ঝামেলা হয়ে যাবে, আপনি প্র্যাকটিস করতে পারবেন না। অনেকগুলো ইন্ডিকেটর আপনার পজ করে ভিডিওগুলো দেখা এগুলো আবার লাগাইয়া এক্সপোনেনশিয়াল বক্কর চক্কর বিভিন্ন এমএ চেঞ্জ করে দেখবেন। 200 এমএ লাগাবেন, 50 লাগাবেন, 9 লাগাবেন, কেউ 20 লাগাবেন, দরকার নেই। 9 এমএ লাগাবেন, কেন? প্রাইজের মুভমেন্টের জন্য। 50 এমএ লাগাবেন সাপোর্ট রেজিস্ট্যান্স জন্য, 200 এমএ লাগাবেন ট্রেন্ডের জন্য, দ্যাটস ইট। আর ভলিউমের ডাইভার্জন কনভার্জন এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। আর ফিবোনাক্কি তো দেখাই দিলাম ইনশাল্লাহ। ফিবোনাক্কি কী কাজে দিবে? ট্রেডটা এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে, সঠিক একটা পুল ব্যাক নেওয়ার ক্ষেত্রে, প্রাইসটারে ভালোভাবে রিট্রেস করার ক্ষেত্রে, এবং এই ফিবোনাক্কির মাধ্যমে আমি ছোট ছোট স্টপ লস দিতে পারবো। ওকে,
আশা করি এতটুকু তো সবার মাথায় ঢুকছে, আর ঢোকারও কথা। ভাইয়া ভলিউম যে দেখাইলেন 5 মিনিট আর 15 মিনিটের, হ্যাঁ এই জায়গায় আমার একটু মানে বুঝতে অসুবিধা হচ্ছে। বলছি, ধরেন এইখান থেকে ভলিউম ইন্ডিকেটর লাগাইছেন, ওকে? এটা একটা ল্যাগিং ইন্ডিকেটর। ল্যাগিং ইন্ডিকেটর মানে কি? ও আমার 2-3 মিনিট পরে ডাটা দেয়, তাই তো? বাট আমার তো এখন লাগবে ডাটা। সো আমরা যদি এখানে 15 মিনিটে ট্রেড করি, আমার এই ক্যানেলটার ডাটা আমার কখন দিবে ও? প্রপারলি এই ক্যানেলটা শেষ হইলে। বাট এই ক্যানেল ডাটা আমার আগেই লাগবে। তখন আমি কি করব? এই জায়গাটার মার্ক করব। এই জায়গাটার মার্ক করে কই যাব? শর্টার টাইম ফ্রেমে যাব, 1 মিনিট 2 মিনিটে যাব। এবার এখানে আমি ভলিউমগুলো দেখব, এই জায়গাটুক, এই জায়গাটুক। এখানে কি আসলেও বাইং ভলিউম আছে? নাই, এখানে সেলিং ভলিউমগুলোই ইনক্রিজ হচ্ছে। বাট আমি যখন এখানে 15 মিনিটে গেলাম, তখন দেখতেছি এখানে বাইং আসতেছে, বুঝছেন? বাট এখানে দেখতেছি বাইং আসছে, এইখানেও স্পষ্ট দেখা যাচ্ছে প্রিভিয়াস যে সেলিং ছিল। এখানে দেখেন প্রাইস কিন্তু ক্যানেলটা ছোট, বাট এই ক্যানেলটা বড়, এইটার তুলনায় এটা ছোট দেখাচ্ছে। বাট এখানে ভলিউম ভালো, কারণ এখানে সেলিংয়ে মানুষ আগ্রহী, বাইংয়ে মানুষ আগ্রহী না। বাট এটা তো এইখানে দেখা গেছে, সব ক্যান্ডেলে দেখা যাবে না। এখানে যদি ক্যান্ডেলটা ছোট হইতো তখন দেখা যেত না। এইটার জন্য আপনি জাস্ট শর্টার টাইম হ্যাঁ ফ্রেমে যাবেন, তাইলেই হবে। বুঝা গেছে? ভাই, স্মার্ট মানি জি কনসেপ্ট ভাই। মানে কি ভাই? স্মার্ট মানি কনসেপ্ট হলো যারা অনেক বেশি টাকা নিয়ে ট্রেড করে, যারা অনেক বেশি নলেজেবল মানুষ, এরাই স্মার্ট মানি কনসেপ্টের অনুযায়ী ট্রেড করে। মানে ওরা নতুন নতুন জিনিস বানায়, ওদের কাছে হিউজ টাকা থাকে, ওরা ডিফারেন্ট ডিফারেন্ট ল ইউজ করে মার্কেটে ট্রেড করে। এখন ওদের হ্যাক করাই হলো স্মার্ট মানি কনসেপ্ট, দ্যাটস ইট। চেঞ্জ অফ হ্যালো ভাই, হ্যালো। বলেন। হ্যালো ভাই। ভাই ওই যে আপনি যে হয় ভাইয়া, বলেন। আমাদের এই যে ইন্ডিকেটর নিতে তো একটা পেইড করা লাগে তাই না, মানে ডলার দিয়ে কেনা লাগে। তো হ্যাঁ, এই জিনিসটা আমাদের একটু দেখাই দিবেন যে কিভাবে কিনা লাগে, কিভাবে 1 মান্থের বা 1 ইয়ারের। আচ্ছা আমি আপনার দেখাই, এখানে যদি আমি 2-3টার বেশি ইন্ডিকেটর লাগাইতে যাই, জি দেখেন দাঁড়ান একটু। এই যে এইটা আসছে না, এই যে জি 30 ফ্রি ট্রায়ালে যাবেন। জাস্ট এইখানে আপনি নন প্রফেশনাল, হ্যাঁ আমি নন প্রফেশনাল, সমস্যা নেই। এবার এই যে এইখানে যে কোনো একটা সাবস্ক্রিপশন নেবেন, এই যে $13 সাবস্ক্রিপশন নেবেন, 30 জি। এইখানে যাবেন, দেন আপনার কার্ড অ্যাড করতে হবে। যদি আপনার কার্ড থাকে আলহামদুলিল্লাহ, কার্ড অ্যাড করে নেবেন, তাইলেই হবে। এই যে কার্ড অ্যাড করে নেবেন, তাইলেই হবে। আর যদি পেপাল থাকে বেস্ট। ওকে, পেপালে কোনো ঝামেলা হয় না, বাট কার্ডে একটু ঝামেলা হয়, একটু ঘুরানো পেঁচানো, ওই কান্ট্রি মেন্ট্রির পেঁচাল নাই, দ্যাটস ইট, আর কিছুই না। ওইখানে কেমনে যাবেন? ওইখানে আপনি এইখানে যে সার্চ করার দরকার নাই, যে ইন্ডিকেটর পেইড ভার্সন, যা 4টা 5টা এখানে ক্লিক করবেন, 2-3টা ইন্ডিকেটর বেশি লাগাইতে দেবে না, ও আপনার এইখানে নিয়ে আসবে। দেন 30 ফ্রি ট্রায়ালে যাবেন, নিয়ে নেবে $13 মাত্র, বেশি না। ভাইয়া আমাদের কি 10 তারিখ পর্যন্ত ক্লাস হবে না নাকি এর আগে শেষ হয়ে যাবে? এর আগেই শেষ হবে ভাই। ভাইয়া আমার একটু কিছু বলার ছিল। বলেন। ফার্স্ট অফ অল আমার প্রবলেম যেটা হচ্ছে, আমি যখন ট্রেন সাপ্লাই ডিমান্ড ইচ এন্ড এভরিথিং যা কিছু আমরা শিখেছি, বস ক্যারেক্টার সবকিছু অ্যাপ্লাই করে আমি যখন ইভেন প্রিভিয়াস ডে ক্লোজিং হাই সবকিছু দিয়ে যখন আমি ট্রেড খোঁজার চেষ্টা করছি, তখন আমি ট্রেড খুঁজে পাচ্ছি না এবং আমি তখন ট্রেড নিতে পারছি না। আমি তো 2টা দিনই দেখাইলাম আপা, কি লেভেল ড্র করে কেমনে ট্রেড খুঁজবেন। আসলে হয়ে যাবে আস্তে আস্তে, এটা তো এত একটু টাইম কনজিউমিং ব্যাপার তো, একটু সময় দেন। আমি এখনও তো লাইভ ট্রেডে যাই নাই, লাইভ ট্রেডে গেলে এই জিনিসগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। রবিন ভাই, আমি হ্যালো। ট্রাই করছি কিন্তু আমি বুঝতে পারছি না। আর আরেকটা জিনিস মানে আমার রিকোয়েস্ট ছিল যে পরবর্তীতে, আমি জানি না এটা আপনি ভালো বুঝবেন, যে আমাদের যখন আপনি ট্রেন দেখিয়েছিলেন বা সাপ্লাই ডিমান্ড দেখাচ্ছেন, সাপোর্ট রেজিস্ট্যান্স, তখন যদি আমাদেরকে আরেকটু ভাবে হালকা করে চলে যাওয়ার সময় একটু ক্যান্ডেলের অ্যানালাইসিসটাও একটু অ্যাড করে দিতেন এখানে, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আরেকটু ইজি হতো আমাদের জন্য। আমি তো প্রত্যেকটা ক্যান্ডেলই বইলা দিই আপা, ক্যান্ডেলিস্টিক সাইকোলজিটা তো প্রত্যেকটা ক্যান্ডেলই বইলা দেয় যে এখানে এই জন্য আমি ডিমান্ড থেকে নিতে পারতেছি না, এই জন্য সাপ্লাই থেকে নিতে পারতেছি না, বিকজ ক্যান্ডেলের কোনো কনফার্মেশন নেই। আচ্ছা সমস্যা নেই, আমি আরও এগ্রেসিভলি বলে দিব না, সমস্যা নেই, ইনশাল্লাহ। হ্যালো ভাই, ভাই। চেঞ্জ অফ রবিন ভাই, রবিন হ্যাঁ ভাই। বলেন, মুন্নাফ ভাই ভাই বলেন। ভাইয়া আমি তো ওই যে ফরেক্স এই অ্যাকাউন্টটা ভেরিফাই। ওরে ভাই, এই দিন তো আসে নাই ভাই, আমার সময় দেন না। আমি বলছি একটা কথা ভাই, সময় দেন।
আচ্ছা ভাইয়া, আমরা যে মুভিং এভারেজ গুলা ইউজ করবো, এটা আমরা অন্যভাবে ইউজ করতে পারি না? একটা তো 9 রাখতে বলেন, আর একটা 15, একটা 200, একটা 500, তাই না? হুম। তো আমরা যদি একটা 100 রাখি, বা 15 এর জায়গায় আরো কম রাখি, বা একটু বেশি রাখি, এভাবে করলে কি হবে না? হ্যাঁ অবশ্যই, এই জন্যই তো আমি আপনার সেটিংস মানে দেখাইছি। আমার সাইকোলজি দিয়ে আমি ই করলাম আর কি, হ্যাঁ, অ্যানালাইজ করলাম। এক একটা মানুষের এক এক ধরনের সাইকোলজি। ইয়েস, আপনি করেন 21 করেন, 20 করেন, আপনার যেভাবে ভালো লাগে। আচ্ছা আমি বলি ভাই, একটু এই যে ট্রেডিং, এই যে এইখানে এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজের লেন্থ নিয়ে এক ভাই জিজ্ঞেস করছে, লেন্থ জিনিসটা কি? আচ্ছা, ভলিউম, হ্যাঁ, একটু লেন্থ জিনিসটা কি, ধরেন আমি এইখানে যদি যাই সেটিংসে যাওয়ার পরে আমার যদি লেন্থ থাকে 20, এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ, হ্যাঁ, লেন্থ যদি থাকে 20, এর মানে কি? লেন্থ 20 এর মানে হইল যে মার্কেটের ভিতরে যে মুভিং অ্যাভারেজটা হবে, এই মুভিং অ্যাভারেজটা হওয়ার আগে 20টা ক্যান্ডেল নিয়ে আমার ডাটাটা দিবে। এইখানে যে ডাটাটা দিবে, এই ডাটাটা কি থাকবে? প্রিভিয়াস 20টা ক্যান্ডেলের ডাটার মুভিং অ্যাভারেজ থাকবে, বুঝছেন? এখন যদি আমি এইখান থেকে ইএমএটা করে দিই 50, তাইলে কি হইল? আমার প্রিভিয়াস 50টা ক্যান্ডেলের ডাটারে ম্যানুপুলেট করার পরে ও আমার এইখানে ডাটা দিবে। দ্যাটস ইট, আর কিছুই নাই। লেন্থ যদি করে দিই 200, এবার আমার প্রিভিয়াস 200টা ক্যান্ডেলের ডাটা দিবে ও, আর কিছুই না, বুঝছেন? আমি যদি এখান থেকে করে দিই 800, এবারও কি করবে? আমার প্রিভিয়াস 800টা ক্যান্ডেলের ডাটা দিবে। দ্যাটস ইট, আর কিছুই না। এইটাই হইল লেন্থের। বলেন ভাই, কে কি বলবেন? ভাইয়া জি আমাদের যে ভাইয়া, কোর্সটা শেষ হবে এরপরে কি আপনার সাপোর্ট পাবো না, বা কোনো সমস্যা হলে এটা কি আপনার কাছে বলতে পারবো? গ্রুপে বললেন, ওইখান থেকে আমি নিয়ে অ্যান্সার দিয়ে দিব ইনশাআল্লাহ। আচ্ছা। জি জি ভাই ভাই। বলেন। আচ্ছা, শেয়ার ভ্যালু ক্যাপের জন্য মিনিমাম কত পিপ হলে এটা ভ্যালিড থাকবে? যে এটা ডিপেন্ড, আপনি কত টাইম ফ্রেমে ট্রেড করতেছেন। বাট 10 পিপ ভ্যালিড, 10 পিপ, 8 পিপ, 12 পিপ, এতটুকু হইলে ভ্যালিড। হ্যাঁ সীমান্ত ভাই বলেন। জি, আমার প্রশ্ন ছিল হলো যে আপনি তো বললেন কালকে থেকে যে মানে রেগুলার ক্লাসটা নিলেন আপনি। আমরা আসলে আমি জানি না আমার কাছে প্রবলেম কিনা, আমরা আসলে সেই সকাল 9টা থেকে প্রায় 5টা পর্যন্ত অফিস থাকে, তো আসলে সারাদিন বসে থাকা প্র্যাকটিস করা হয় না। আমি রেগুলার এই জন্য নিতে চাই ভাই, এই ক্লাসগুলা একটু কম টাইম ফ্রেমের, 1 ঘন্টা 1.5 ঘন্টা। এই যে এইটা কিন্তু 1 ঘন্টা 10 মিনিট আমি লেকচার দিছি, অনেক বেশি এটা আমি জানি, বাট আচ্ছা সমস্যা নেই। আমি চিন্তা করলাম যে আমি তো নর্মালি 2 ঘন্টা 3 ঘন্টার ক্লাস নেই, সো ওইটা একটু বেশি প্রেশার হয়ে যায়। প্র্যাকটিসটা ভাইয়া একটা কথা বলতে ভাই একজন বলতেছে ভাই। রবেন ভাই আমাকে কিছু বলতে দেন ভাই। দিব ভাই, দিব জি একটু। জি। আচ্ছা তাইলে কালকে অফ দিব ইনশাল্লাহ, 2টা দিন প্র্যাকটিস করেন, কালকে অফ দিব। আচ্ছা আমি বলি, সবার আগে সোহাগ ভাই বলবেন, তারপর সুজন ভাই বলবেন, তারপর শাহ এমডি ভাই বলবেন। রবেন ভাই সোহাগ ভাই আমার বলেন। হালকা আচ্ছা সোহাগ ভাই বলেন। রবিন ভাই, এই যে যখন ফরেক্স এ ডেমোতে ট্রেড নেই, আপনি তো বলছিলেন যে 1:2 যে ভলিউম যেটা ওইটা নিতে, ওইটা কি সর্বোচ্চ কত নিলে ভালো হয় বা সর্বনিম্ন কত নিলে পারফেক্ট হবে? এগুলা ক্লাস আসবে ভাই, এগুলার 2 ঘন্টা ক্লাস করাইলেও আপনি পারফেক্টনেস বুঝবেন না, একটু সময় দেন আমাকে। সুজন ভাই বলেন। রবিন ভাই আমার একটু সুযোগ দেন। দাদা, হ্যাঁ ওই আমি তো ক্লাস করার সুযোগ পাই না সেরকম, মানে আপনার ভিডিওটা যখন পরের দিন দেখি। হ্যাঁ বলেন। শাহ এমডি ভাই বলেন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ সুজন ভাই বলেন, কি হয়েছিল আপনার ভাই? এই নাই মিউট করস কে? হ্যালো। হ্যাঁ শাহ আলম ভাই বলেন। রবিন ভাই
বলেন আকরাম ভাই, বলেন। শাহ আলম ভাইয়ের এই সুজন ভাইয়ের মাইকে মেবি সমস্যা। আসলে আমরা যাদের কার্ড ইনডিউস করা নাই বা কার্ডে ডলার অ্যাড করা নাই, তারা তো আমরা এই ফরেস্টে ডলার অ্যাড করতে পারবো না। সেক্ষেত্রে আপনার কাছ থেকে কোনো হেল্প পাবো বা কিভাবে করতে পারবো বা সেটা যদি একটু। আচ্ছা, আপনি বাইন্যান্সের মাধ্যমে আমার থেকে ডলার নিয়েন, সমস্যা নেই, যার যত লাগে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা সুজন ভাই, হ্যাঁ সুজন ভাই, আপনার মাইকে মেবি সমস্যা, বলেন। ভাই ওই যে আমি তো মানে নেক্সট ক্লাসটা ভিডিওটা দেখি, আসলে অনেক সময় সাউন্ডটা নিয়ে একটু প্রবলেম হয় আর কি, মানে মানে একটু শব্দটা একটু মানে ক্লিয়ার হয় না আর কি, বুঝতে সুবিধা হয়। এটা তো একটু আমিও দেখবেন বুঝি তো। ভাই, এটা আমার কোনো ব্যাচই হয়নি। এই ব্যাচেই দেখি মানুষ মাঝখান থেকে স্ক্রিন রেকর্ড অন করে দেয়, কেউ কেউ আবার স্ক্রিন অন করে, মানে এই জন্য ঝামেলা হয়ে যায়, ভোকালটা প্রবলেম হয়। গত ও, ভোকালটাতে কিন্তু সমস্যা হয়নি, আসল ক্লাসটাতে, কারণ আমি সবাই মিউট করে একদম স্ক্রিন সব অফ করে রাখছিলাম। আজকেও মেবি সমস্যা হবে না ইনশাআল্লাহ। বা আমি ট্রাই করি ভাই, আমি জানি একটা মানুষ ভিডিওটা দেখার পরে সাউন্ড কোয়ালিটিটা খারাপ হলে দেখতে ইচ্ছা করে না, আমার নিজেরই দেখতে ইচ্ছা করে না, একটা মানুষের কেমনে করবে। আমি যথেষ্ট চেষ্টা করি, বাট হয়তো কারো টিপটপ লাগে, স্ক্রিন অন হয়ে যায়, সেই হাবি যাবি, কেউ মাইক অন করে ফেলে, ডাবল হয়ে যায়। সো খেয়াল ভাই রাখবেন। আরেকটা জিনিস ভাই, ওই যে মানে এক্সনেসের ভিতরে যখন আমি কোনো পেয়ারে ঢুকি, তখন মনে করেন যে উপরে একটা লাইন নিচে একটা লাইন মানে উঠানামা করে, এটা আসলে কি মানে মনে হয়েছে তো, বুঝতে পারতেছে না এটা কি বলবো এটাকে। সেটিংসে প্রবলেম ভাই। হ্যালো ভাই, আর রুদ্র ভাই বলেন। রিকোয়েস্ট আর চেঞ্জ অফ পোলারিটি এটা বুঝিনি। সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, যখন সাপোর্ট থাকবে ওই সাপোর্টটা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে, দ্যাটস ইট। সাপোর্টটা যেটা থাকবে, সাপোর্ট মানে কি, বায়ার নেয়, বাট যখন চেঞ্জ অফ পোলারিটি হবে তখন আর বাইং হবে না, তখন ওইখান থেকে সেলিং হবে। তার মানে যেই জোনটা থেকে সাপোর্ট আসতো, বাইং আসতো, যখনই ব্রেকআউট হবে রিটেস্টের পরে ওই জায়গাটা থেকে বাইং আসবে না, ওই জায়গাটা থেকে সেলিং আসবে। এইটাই চেঞ্জিং পোলারিটি, একটাই ডিফারেন্ট, সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স। সাপোর্ট থাকলে ওটা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে, রেজিস্ট্যান্স থাকলে ওটা সাপোর্ট হিসাবে কাজ করবে। না ভাই, আগামীকালকে কোনো ক্লাস হবে না, আগামীকাল প্র্যাকটিস করবে ইনশাআল্লাহ। ভাইয়া হ্যাঁ, আর ইন্ডিকেটরগুলো আমি রেখেও হালকাই নিয়েন না ভাই, বহুত ঝামেলা হয়ে যাবে কিন্তু পরে, ভালো কোনো কনফার্মেশন পাবেন না। হাজারো ইন্ডিকেটর আছে, ওগুলা নিয়ে আমার হুদয় দরকার নেই, যেগুলা নিজে ইউজ করি, সবাই করে, ওই জিনিসগুলোই দেখানোর ট্রাই করি, সো একটু ভ্যালিডভাবেই বুঝি। হ্যাঁ নয়ন ভাই বলেন, পরে রাসেল ভাই বলেন। ভাই আপনার আমি হোয়াটসঅ্যাপে একটু পার্সোনালি একটা জিনিসের জন্য নক দিছিলাম, কিন্তু মেসেজটা দেখেও কোনো রিপ্লাই দেয় নাই। সিন আচ্ছা করছে বাট কোনো রিপ্লাই আসে নাই। আচ্ছা খুবই দরকার আর কি। আচ্ছা আমি বলবো না। জি ভাইয়া। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ট্রেডটা তো আপনি একবারই নেবেন, ট্রিল করতে পারবেন আপনি এখানে বারবার, ট্রিল করতে পারবেন। হ্যাঁ আপনি চাইলে নিতে পারেন অনেকবার, সমস্যা নেই, বাট একবার নেওয়াটাই আইডিয়াল। কারণ আপনি যখন দুইটা ট্রেড আলাদা আলাদা এক্সিকিউট করবেন তখন আপনার ব্রোকারে দুইটা ট্রেডের জন্য আলাদা আলাদা টাকা দিতে হবে, বাট আপনি যখন ট্রিল করতেছেন আপনার আলাদা টাকা দিতে হবে না। আপনি হ্যাঁ, যদি যেটা আপনি নেক্সট ক্লাসে কন্টিনিউ করবেন বললেন, যে আমি চাইলে একই ট্রেডের স্টপ লসটা আপনার একই রেখে আমি আস্তে আস্তে ট্রেডের প্রফিটটা বাড়াইতে পারবো আর কি। ওটা তো যদিও পরে আলোচনা করতে চাইছেন, তার মানে একটাই বেটার, তাই না ভাইয়া? হ্যাঁ, ডাবল ট্রেড নিলে আপনার ব্রোকারে ডাবল টাকা দিতে হবে। যেমন আপনি ওয়ান লটে ব্রোকারে আপনার $100 প্রফিট করলে অলমোস্ট $5 দিতে হয় এক্সনেসে। তাহলে আপনি যদি $5 দেন, ওই ট্রেডটা অফ করে দিলে, যদি আপনার দেখা গেছে $100 আপনার ট্রেডটা এক্সিকিউট করলে আপনি $100 তো পাচ্ছেন না ওইখান থেকে, যদি আপনার লসে থাকে, অথবা $50 প্রফিট করেন, ঝামেলা আছে এটার। সো দেখাই দিব ইনশাল্লাহ আগামী আচ্ছা ক্লাস। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন হচ্ছে হলো মুভিং এভারেজের যে তিনটে টাইমটা বলা হয়েছে, লঙ্গার টাইম, শর্টার টাইম আর একটা স্ক্যালপিং টাইম, এটার যে আপনার রেঞ্জিং দেওয়া হয়েছে 15, 200 আর 9, এটার মধ্যে কত টাইমের জন্য কোনটা বেস্ট হবে আর কি? 15 এর জন্য কত, 200 এর জন্য কত, আর 9 এর জন্য কত, মানে বেস্ট যেটা আর কি? প্রত্যেকটা টাইম ফ্রেম চেঞ্জ থাকবে, সেমই থাকবে। ধরেন আপনি 5 মিনিটের ট্রেড করতেছেন, ওকে 5 মিনিটেরই ডান, বাট আপনি এখান থেকে মুভিং অ্যাভারেজটা লাগাই দিলেন 200। এই 200 মুভিং অ্যাভারেজের মাধ্যমে আপনি কি ডিসাইড করতে পারতেছেন আপনার ট্রেন্ড কোন দিকে আছে। এখন দেখেন ট্রেন্ড কোন দিকে আছে, আপের দিকে আছে, বাট যেহেতু 15 মুভিং অ্যাভারেজের ভাইঙ্গা ফেলছে,
ট্রেন্ড এখন কিন্তু আর আপ মোমেন্টামে ডাউন মোমেন্টামে নাই, আপে চলে গেছে। জি, এবার আপনি হ্যাঁ এখান আপে থেকে আপে হ্যাঁ যাচ্ছে। ট্রেন্ডটা আইডেন্টিফাই করে ফেলছেন যে মার্কেট আপের দিকে গেছে। এখন শুধু আপনি এটা দিয়েই বুঝেন নাই, আপনি এই জায়গাটাতেও বুঝছেন। কারণ কি, মার্কেট দেখেন জিগজ্যাগ বানায়, এই যে সরি এই যে এইখান থেকে নিচে আসতেছিল, এটা কি, এটার তুলনায় এটা লো হইলে এটা হলো আপনার পুল ব্যাক। মার্কেট এখান থেকে ভাঙছে না, তাহলে এখানে কি হয়েছে, চেঞ্জ অফ পোলারিটি হয়েছে, ওই কি কয় চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে। যখন এখান থেকে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে তখনই আপনার মুভিং অ্যাভারেজ বলছে যে হ্যাঁ ট্রেন্ড এখন রিভার্স হয়েছে, বুঝছেন? তাহলে এখন আপনি আপের ট্রেড খুঁজতেছেন। এবার আপনি কি ডিফাইন করলেন, ট্রেন্ডটা আইডেন্টিফাই করে ফেললেন, আপনার ট্রেন্ড আপ ট্রেন্ড, ওকে। এবার আপনি এখান থেকে চাইলে অন্য মুভিং অ্যাভারেজও লাগাইতে পারেন যদি পেইড থাকে, না হইলে তো 50 মুভিং অ্যাভারেজের মাধ্যমে আপনি এইটারে অ্যাজ আ সাপোর্ট ড্র করতে পারেন। এখন আবার এইখানে ফেয়ার ভ্যালু আছে, বুঝছেন? তখন এইটা আপনার জন্য একটা মানে ভ্যালিড। হ্যাঁ বলেন। এই ডিফারেন্স তিনটা ইয়াতে আমি দেখবো আর কি এটা আমার হ্যাঁ জন্য দেখার জন্য বা বোঝার জন্য, তাই না? হ্যাঁ হ্যাঁ তাই 200-র মাধ্যমে আপনি কি ডিফাইন করলেন, 200-র মাধ্যমে আপনি ট্রেন্ড ডিফাইন করলেন। এবার 50 এর মাধ্যমে আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স প্লট করলেন। এবার এই জায়গাটা আপনার জন্য সাপোর্ট হয়ে গেছে, ডিমান্ড হয়ে গেছে, ইভেন এই জায়গাটা ফেয়ার ভ্যালুও, বুঝছেন? দেন আপনি এবার এখান থেকে যেহেতু ট্রেন্ড চেঞ্জ হয়েছে, সেম এই ডিরেকশনে আসলে আপনি এখান থেকে সেলিং বাইং করতে পারবেন, কারণ এটা ডিমান্ড জোন, ফেয়ার ভ্যালু জোন, বুঝে গেছে? এখন তো ট্রেন্ড আপ হয়ে গেছে। এবার এখান থেকে যদি মার্কেট আবার যায় পুল ব্যাকের জন্য নিচে আসে, ওকে, এখান থেকে আপনার বাইং আসবে। এবার আপনি একটা 9 EM যদি লাগান, এটার মাধ্যমে আপনি স্ক্যাল্পিং যদি একদম শর্ট আর টাইম ফ্রেমে ট্রেড করেন, লাইক 5 মিনিট, 10 মিনিট বা 1 মিনিট, তখন আপনার এই জিনিসটা কাজে দেবে। 9 EM-এও দেখেন মার্কেট উপরেই বলতেছে, বুঝছেন? এই কনফার্মেশন, আর কিছুই না। হ্যাঁ, তিনটা সাইকেল তিনটা ইয়া করে দেখলাম আপে আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। জি ভাইয়া, ইম্পর্টেন্ট কোনো কোশ্চেন আছে? মনে হয় না। একটু প্র্যাকটিস করেন ভাই, ইন্ডিকেটর অনেক কিছু বুঝায় আপনারা, বুঝছেন? আপনার সব মার্চ করতে হবে। দেখেন আমি কিন্তু 1 সেকেন্ডে বলে দিছি এখানে কি কি হয়েছে, আপনারা বলে দিতে পারতেন, সমস্যা নাই। এখন যেহেতু এটা আপ ট্রেন্ড, এবার আমি এইখান থেকে ফেয়ার ভ্যালু আমার জন্য ভ্যালিড, বুঝছেন? কিন্তু এই জিনিসটা যদি এই চোখ না বানায় নিচে হইতো, তখন এটা আমার জন্য ফেয়ার ভ্যালু ভ্যালিড হইতো না বাইংয়ের ক্ষেত্রে। রিজন কি, রিজন মার্কেট তো ক্যারেক্টার চেঞ্জ করে নাই, বা এই ফেয়ার ভ্যালু এমনই থাকতো যদি মুভিং অ্যাভারেজ আপনার নিচে থাকতো, এই যে এইখানে থাকতো, মার্কেট ডাউনে থাকতো, তখন এটা আমার জন্য বাইং সিগন্যাল আসতো না। একটু প্র্যাকটিস করেন, মাত্র তো কয়েকটা দিন হয়ে যাবে সব ইনশাআল্লাহ। তাহলে ভাই আজকে রাখি, আসসালামু আলাইকুম।